স্যারদের পরিচয় পর্ব, তারপর আমাদের সংক্ষিপ্ত আলোচনা, এরপরে আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চালিয়ে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন, অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করবেন। সর্বশেষ অনুষ্ঠান শেষ করে সবার সাথে কুশল বিনিময় করে আপনারা যাবেন, তাহলে বুঝবো আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য। إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم তরজমা বলো, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন এবং তিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঐতিহাসিক মিলন মেলা ভিক্টরি টাইগার্সে অংশগ্রহণের জন্য এতটুকু পর্যন্ত সময় আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিক্টোরিয়াস অধ্যকার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সবাইকে ধন্যবাদ জানাই আয়োজক কমিটির পক্ষ থেকে। যদিও আমরা আয়োজনটা সময়টুকু পাই নাই, যতটুকু সময় পেয়েছি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আমন্ত্রণ যতটুকু আমরা পৌঁছাইতে পেরেছি। সবচেয়ে বড় কৃতজ্ঞ আপনাদের কাছে। আমাদের কোনো আমরা এমন কোনো কিছুই করি নাই, যেটা আপনারা করেছেন। আপনারা এখানে উপস্থিত হয়ে অনেক আমাদের সহযোদ্ধারা এত বয়স নিয়ে এত দূর পাড়ি দিয়ে শীত উপেক্ষা করে আজ এই ভিক্টরি টাইগার্সের নাম নেওয়াতে আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছেন, সেটা আমরা এই ঋণ শোধ করতে পারবো না। আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের এই সহযোগিতার জন্য। সম্মানিত ভিক্টোরিয়া, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের ইউনিট বর্তমানে বান্দরবান, সিও মহাদের বর্তমান কমান্ডিং অফিসারের সাথে আমার কথা হয়েছিল, স্যারকে ইনভাইট করা হয়েছিল। যদিও আমাদের ইউনিট অনেক দায়িত্ব বর্তমান পরিস্থিতির জন্য উনি আসতে পারেন নাই, সব স্যারদের সালাম পৌঁছাইছেন এবং আমাদেরকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন এবং কিছু আর্থিকভাবে সহযোগিতা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মিলন মেলা একটা অনুপ্রেরণা থেকে শুরু করছিলাম যে অন্যান্য ইউনিট করতেছে, আমরা পারবো না, এইরকম একটা অনুপ্রেরণা ছিল। তো ওইটা থেকে আমরা আসলে অগ্রসর হয়েছি, অনেক স্যারদের সাথে উপদেশ নিয়েছি, বিশেষ করে ব্রিগেডিয়ার শাহ স্যার, ব্রিগেডিয়ার ইশরাত স্যার, মঞ্জুর মুর্শেদ স্যার, বিশেষ করে তিনজনকে আমি শেয়ার করে বিভিন্ন জিনিস স্যারদের কাছে পরামর্শ নিয়ে যতটুকু আমরা পেরেছি আপনাদের জন্য চেষ্টা করেছি। তবে এতটুকু ধরে নেবেন, ভুল ত্রুটি থাকবে, আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি এই কারণে যে প্রথমবারের মতো হয়তো সবাই ঠিকঠাক করতে পারবো না বা পারি নাই, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আর এই ভিক্টরি টাইগার্সের যত সদস্য এই পর্যন্ত চাকরিরত অবস্থায় অথবা চাকরিতে যাওয়া অবসরে যাওয়ার পরে যারা মৃত্যুবরণ করেছেন, ওদের জন্য আমরা অন্তর থেকে দোয়া জানাই। এই ইউনিটের ঐতিহ্য খেলাধুলা বলেন বা অপারেশনাল বলেন, অনেক তারা আছেন বীর বিক্রম। সবচেয়ে
বড় বিষয় হলো আমি আমার জানা মতে ঢাকাতে অনেক ইউনিটের গেট টুগেদার হয়, বা এতগুলা নক্ষত্র এই যে আমাদের পাশে উদ্বোধন কর্তৃপক্ষ বসে আছেন কোন ইউনিট, আশা করি এতগুলা নক্ষত্র বা স্যারদের মতো এরকম হাজির করতে পারে নাই বা হাজির হন নাই। এতে আমরা বুঝতে পারি যে ভিক্টরি টাইগার্সের সদস্য যারাই যখন ছিলেন, আমি মনে করবো এটা একান্তই মনের ইচ্ছা থেকে, স্যারদের এত ব্যস্ততার ভিতরেও স্যারেরা আমাদের সময় দিয়েছেন বা হাজির হয়েছেন। আমরা আসলে এই কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। তো সম্মানিত ভিক্টোরিয়ান, আমরা যে অনুষ্ঠানটা শুরু করছি গেট টুগেদার, এই প্রথমবারের মতো, এটা যেন শেষ না হয়ে যায়, আমরা কিছু মতামত আপনাদের কাছে তুলে ধরতে চাই যে এই গেট টুগেদার বা এই অনুষ্ঠানটা যারাই আল্লাহ হায়াতে রাখবে, যদি আগামী বছর আমাদের রাখে বা যারাই রাখবে, ওইটা চলমান রাখার জন্য আমরা একটা প্রক্রিয়া এটা করব। উপদেষ্টা মন্ডলী রেখে স্যারদেরকে উপদেষ্টা কমিটিতে বা আমাদের সিনিয়র সহযোগিতা যারা আছেন স্যারেরা, স্যারদের উপদেষ্টা মন্ডলীতে রেখে আমরা একটা কার্যকরী কমিটি করে আমাদের মতামত, আয়োজক কমিটির মতামত রইল যে একটা যৌথ অ্যাকাউন্ট যারা কাছাকাছি 2-3 জন থাকে, হয়তো 2-3 জন 3 জন অথবা 4 জনের নামে একটা যৌথ অ্যাকাউন্ট করে সামান্য কিছু মাসিক এটা সবাই মিলে নির্ধারণ করে 50 টাকা যদি আমরা 200 জনে দেই, হ্যাঁ, সেই জিনিসটা আমরা যেটা এখন করলাম, আপনাদের কাছে হয়তো অনেকের কাছে ফোন করতে হয়েছে, হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি পাঠান, ওই পাঠান, যেন অটো হয়ে যায়, সেটা আপনারা হয়তো 6 মাসে একবার যদি 100 টাকা হয় তাহলে 6 মাসে 600 টাকা দিয়ে দিলেন, অথবা এটা যা নির্ধারণ করে, এটা আমার প্রস্তাবনা অথবা মতামত জানাচ্ছি, ওইভাবে করলে একটা ফান্ডিং যদি হয়। আর এটা শুধু গেট টুগেদারের জন্য নয়, আমাদের যদি কোনো সহযোদ্ধা যারা বিগত কিছুদিন আগেও অনেক সিনেমা ফিরোজ সহ একজন সহযোগিতা ক্যান্সারে আক্রান্ত, ওনার খুবই খারাপ অবস্থা ছিল, যদি আমরা এবার সংগঠন বা স্যারদের সাথে যোগাযোগ থাকতো, ওনারা মেবি 1 লাখ টাকা দেওয়া হয়েছে, এবং আমাদের ভিক্টরি টাইগার্সের অধিনায়ক, বর্তমান অধিনায়ক 50,000 টাকা মিলা ওই অনুদানটুকু আমরা তার কাছে পৌঁছাইতে পারছি। সেটা আইএনটির ক্যান্সারে আক্রান্ত। যাক, আমরা যতটুকু পারছি, কেউ 200 টাকা 500 টাকা মিলে হইলে আমরা হয়তো 1.5 লাখ টাকা প্লাস এরকম আমরা অনুদান দিতে পারছি। এটার উদ্দেশ্য মেইন এটাও থাকবে যে আর্থিকভাবে যদি আমরা যতটুকু সচ্ছলতা যার আছে, আমি 50 টাকা দিলাম, কেউ 200 টাকা দিয়ে, বা আমার ভিক্টরি টাইগার্সের সদস্য সবাই হিসাবে আমরা সদস্য কালেক্ট করব। এই পর্যন্ত যা হয়েছে আমরা আগামী মিলন মেলার আগ পর্যন্ত আমরা সদস্য কালেক্ট করতে দেবো, কে কোথায় আছে, কার আমরা পাই নাই, সব সদস্য হিসেবে আমরা একটা তালিকা করব। তালিকা করে প্রয়োজনীয় স্যারদের কাছেও প্রেরণ করবো যে আমরা এতজন সদস্য আমরা জীবিত অবস্থায় বা এই সংগঠন আমরা পরিচালনার জন্য উদ্যোগ নিয়েছি, স্যারদের সাথে শেয়ার করব। প্লাস আমরা আরেকটা বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্য করে বলতে চাই, যা অনেকভাবে অনেক সৈনিক আমাদের, আমরা হয়তো ভালো আছি, অনেকে ভালো নাই, যারা ভালো নাই, খারাপ অবস্থায়, স্যারেরা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় হয়তো অবস্থান করেন বা এই জগৎ সম্বন্ধে আমি 13 বছর জানি, আমি চাকরি করি। ওইভাবে যোগ্যতা অনুসারে স্যারদের অনুরোধ করব, যোগ্যতা অনুসারে যদি ওইরকম আমরা সার্টিফাই করবো, ওইরকম যদি সৈনিক আমাদের সাথে শেয়ার করে যে আমার একটু চাকরি দরকার, বা যার যোগ্যতা হিসাবে আমরা বুঝতে পারি যে বোঝা উচিত যে আমাদের যতটুকু যোগ্যতা আছে, স্যারদের কাছে হয়তো আবেদন করবো যে আমার একটা সৈনিক, অথবা আমরা স্যারের কন্ট্যাক্ট নাম্বার, আমার বিজিনি কার্ড আছে, আমি সবাই স্যারদের কাছে দিয়ে দেবো, যেন তোমাকে আমারে অথবা আনিস, যেহেতু আমরা এখানে মোটামুটি বসবাস করি ঢাকা এখনো, হ্যাঁ, আমাদের সাথে স্যারেরা যদি দয়া করে মনে করেন যে না ঠিক আছে, আমি তো কল করি, আমার একটা সৈনিক দরকার, আমরা ওই ধরনের সৈনিকই দিব, যে সৈনিক দ্বারা স্যার আর কিছু না হয়, স্যারের বদনাম না হয়, ওইটা বাইরের জগৎ আমি অন্তত পক্ষে ধারণা আছে, আমি জানি, সেটাও স্যারদের কাছে আমাদের আবেদন। এই যে আর আমরা আমার বলার কিছু নাই, আমরা কথা বললে হবে না, আমরা
অনেক সহযোগিতা যারা মুরব্বিয়া স্যারেরা সামনে বসে আছেন, ওনাদের সামনে আমার এত বড় কথা বলা ঠিক হবে না। বাট আমি চাচ্ছি যে এই জিনিসগুলো মতামত আপনাদের কাছে উত্থাপন করলাম। আপনারা মতামতের ভিত্তিতে আমাদেরকে একটা সহযোগিতা বা পরবর্তী দিনগুলোতে যেন আমরা এটা একটা ফাউন্ডেশন হিসাবে একটা ফান্ড হিসাবে আমরা যেভাবে দাঁড় করাইতে পারি, আমরা সবার কাছে পরামর্শ নিয়ে এটা করব। সর্বশেষে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে সবাই শেষ পর্যন্ত আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই নাই। আপনারা মুরব্বী হিসাবে যে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, আসতে পারছেন, সেইটা আমরা জীবনে ভুলতে পারবো না। সেইটা আপনাদের ধন্যবাদ জানাই। বারবার বলি, যেমন আমরা এখানে কোনো ব্যবস্থা টাকা নিতে করতে পারি না। অনেক নাইটের জায়গায় আসছেন, এই শীতের দিন অনেকে আসছেন, কষ্ট করে আসছেন, আবার কষ্ট করে যাবেন, যেন আমরা এটা পরবর্তীতে আপনাদের টাকার ব্যবস্থা করতে পারি। একদিনের আসার পরে অনুষ্ঠান করে আরেকদিন থাকার, আরেক নাইট থাইকা সুষ্ঠুভাবে, যদি আল্লাহ সুষ্ঠুভাবে নেয় এভাবে যাইতে পারেন, সেইটুকু আমরা যেন করতে পারি। আগামী সেই মিলন মেলার অপেক্ষায় সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই গৌরবের সামান্য ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করবেন সিনিয়র বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সিনিয়র অফিসার দেওয়ান ফিরোজ স্বল্প পরিসরে ভিক্টরি টাইগার্স ইতিহাস তুলে ধরবার পূর্বে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি, যিনি ভিক্টরি টাইগার্সের মতো একটি ঐতিহ্যবাহী পল্টনে আমাদের চাকরি করার সুযোগ করে দিয়েছিলেন এবং উনি আজকে আমাদের একত্রিত হওয়ার বৈঠক দান করেছেন। আমরা সবাই জানি ভিক্টরি টাইগার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সামরিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের অদ্যাবধি সকল কর্মকাণ্ড সর্বমহলে অনুকরণীয়, অনুসরণীয় এবং প্রশংসনীয়। আমরা সবাই জানি অত্র পল্টন 1965 সনের 21শে অক্টোবর তদানীন্তন ঢাকার প্যারাডাইস ক্যাম্পে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল GM বাকের সিদ্দিকী এবং সুবেদার মেজর ছিলেন গোলাম মাওলা। অত্র পল্টনকে 1970 সালের 30শে এপ্রিল তদানীন্তন পাকিস্তানের শিয়ালকোটে থাকা অবস্থায় লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসউদ্দিন অত্র পল্টনকে রেজিমেন্টাল কালার এবং জাতীয় কালার প্রদান করেন। পরবর্তীতে 1988 সালের 16 এপ্রিল স্বাধীন বাংলাদেশের তদানীন্তন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ আনুষ্ঠানিক প্যারেডের মাধ্যমে অত্র পল্টনকে জাতীয় পতাকা প্রদান করেন। অত্র পল্টনের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধ। 1971 সালে অত্র পল্টন তদানীন্তন পশ্চিম পাকিস্তানের শিয়ালকোট সেনানিবাসের 15 ডিভিশনের অধীনে 88 ব্রিগেডে কর্মরত ছিলেন। মেজর মঞ্জুর, পরবর্তীতে মেজর জেনারেল মঞ্জুর তখন 44 প্যারা ব্রিগেডের BM ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে 1971 সালের জুলাই মাসে ভারতে চলে আসলে অত্র পল্টনকে শিয়ালকোট থেকে খারিয়া সেনানিবাসে স্থানান্তর করা হয়। 1971 সালের 3রা ডিসেম্বর অত্র পল্টনকে মকবুলপুর সেক্টর থেকে খারিয়া সেনানিবাসে স্থানান্তর করা হয়। 1971 সালের 3রা ডিসেম্বর অত্র পল্টনকে মকবুলপুর সেক্টরের অমৃতসর আক্রমণের দায়িত্ব দেওয়া হয়। এই সুযোগে অত্র পল্টনের A&D কোম্পানির একাংশ এবং মোটর প্রাপ্ত 6টি মোটর নিয়ে মোট 170 জন অকুতোভয় সৈনিক কৌশলে ভারতে প্রবেশ করে এবং খবরটি ডি কোম্পানির দেশীয় আব্দুল সালাম ভারতীয় বেতারে ঘোষণা দেন। পরবর্তীতে তারা মহান স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন সেক্টরের সাথে যুক্ত হয়ে
যুদ্ধে অংশগ্রহণ করেন। অত্র পল্টনের হাবিলদার শাহ আলম 4 নম্বর সেক্টরের সাথে সিলেট অঞ্চলে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি শাহাদত বরণ করেন। অকুতোভয় এই বীর সৈনিককে বীর উত্তম পদকে ভূষিত করা হয়। উল্লিখিত কারণে পল্টনটি মহান স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি তদানীন্তন পাকিস্তান সরকারের নিকট স্পষ্ট হয়ে যায়। ফলে পল্টনকে পুনরায় মকবুলপুর সেক্টর থেকে লাহোর সেক্টরে স্থানান্তর করা হয়। পরবর্তীতে 7 ডিসেম্বর 1971 সালে দেশদ্রোহিতার অপরাধে অত্র পল্টনের অফিসার সহ 554 জন সৈনিককে লাহোর কারাগারে যুদ্ধবন্দী করা হয়। পরবর্তীতে দেশ স্বাধীন হলে 1973 সালের সেপ্টেম্বর মাসে সিমলা চুক্তির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয় এবং স্বাধীন বাংলাদেশের নতুন ইউনিট গঠনের কাজে নিয়োজিত করা হয়। পরবর্তীতে 1974 সালে মেজর সালামের নেতৃত্বে অত্র পল্টন কুমিল্লায় প্রতিষ্ঠা লাভ করে। এছাড়াও অত্র পল্টন অদ্যাবধি 7 বার পার্বত্য চট্টগ্রামে, 2 বার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে, 3 বার পূর্ব পাকিস্তানে এবং 14 বার স্বাধীন বাংলাদেশের বিভিন্ন গ্যারিসনে দায়িত্ব পালন করে। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে অত্র পল্টনের আভিযানিক কার্যক্রম সর্বজন বিদিত। পল্টনটি পার্বত্য চট্টগ্রামের অপারেশন দাবানলের আওতায় কিছু দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে অত্র পল্টনের 4 জন সদস্য নিহত হন এবং 2 জন গুরুতর আহত হন। এসব অভিযানে 21 জন দুষ্কৃতকারী নিহত এবং 34 জনকে গুরুতর আহত করতে সমর্থ হন। এসবের মধ্যে কিছু অভিযানে অসাধারণ রণকৌশল প্রদর্শন করায় অত্র পল্টনের 4 জন সেনা সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বীর উত্তম প্রতীক উপাধিতে ভূষিত হন এবং 3 জন সম্মানিত সেনা প্রধানের প্রশংসা লাভ করেন। তন্মধ্যে আমরা সৌভাগ্যবান সেই 4 জন বীর প্রতীক সৈনিক বিভিন্ন পদবী আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। অত্র পল্টন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সোমালিয়া এবং সুদানে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। অদ্যাবধি এই পল্টনের পাক ভারত যুদ্ধে 3 জন, মুক্তিযুদ্ধে 1 জন, সিআই অপারেশনে 4 জন, জাতিসংঘ মিশনে 3 জন সহ মোট 11 জন সৈনিক শহীদ হয়েছে এবং 7 জন সৈনিক গুরুতর আহত হয়েছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। অত্র পল্টন ভোটার আইডি কার্ড তৈরি সহ ইন এইড অফ সিভিল ওয়ারের অধীনে সকল কার্যক্রম সুচারুভাবে পালন করেছে। অত্র পল্টনের 2 জন কর্মকর্তা মাননীয় সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন এবং অনেক কর্মকর্তা সামরিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এই পল্টন খেলাধুলায় ব্যাপক সাফল্য অর্জন করেছে, যা পল্টনের উন্নত ডিসিপ্লিন, শারীরিক সক্ষমতা এবং উঁচু মানের মনোবলের বহিঃপ্রকাশ। খেলাধুলায় এই পল্টনের অদ্যাবধি 24 জন সদস্য আর্মি পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে কালার প্রাপ্ত হয়েছে, যাদের মধ্যে এখানে অনেক সদস্য উপস্থিত রয়েছে। বর্তমানে অত্র পল্টন বান্দরবান সেনানিবাসের অপারেশন উত্তরায়ণের অধীনে কর্মরত আছেন। আমরা দোয়া করি অতীত এবং বর্তমানের ন্যায় একটি টাইগার বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপ্রতিরোধ্য চলপ্রশ্ন হিসেবে পরিচয় ধরে রাখবে এবং ভবিষ্যতে তাদের উপর অর্পিত সকল দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। মহান আল্লাহ ভিক্টরি টাইগার্সের সহায় হোক এবং আমাদের সহায় হোক। সেই হিসাবে আমরা অনুরোধ করব আমাদের স্যাররা সবাই নিজেদের পরিচয় তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। আমি আমার ভিক্টরি টাইগার্সের অবস্থানের সময় জুন 1985 থেকে নভেম্বর 1991 সাল পর্যন্ত সর্বশেষ
কুতুবছড়ি ক্যাম্প কমান্ডার হিসাবে ভিক্টোরি টাইগার্সে চাকরি করার পর আমার ইবিআরসিতে পোস্টিং হয়ে যায়। আজকে এই অনুষ্ঠানের জন্য আমি সত্যি হামিদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমরা ভবিষ্যতের জন্য এই জন্য আরো অনুষ্ঠান করতে পারি আমি মনে প্রাণে কামনা করছি। আমাদের সহযোগ থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভিক্টোরি টাইগার্সের সকল স্তরের সদস্যরা, আমি অভিভূত, কি বলবো তা বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি যে অনুষ্ঠানের মধ্যে আমি এখানে সিনিয়র মোস্ট, যারা 1986 থেকে 1988, 1990 পর্যন্ত ছিলেন। আমি তখন উপজেলায় আমি 46 ব্রিগেড ঢাকা এবং রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম, ওখানে আমি উপজেলাকে দায়িত্ব পালন করি, ব্যাটালিয়ন নিয়ে যাই। আমি প্রথমেই আমাদের যে স্নেহধন্য হামিদ, ওকে আন্তরিক ধন্যবাদ দিই যে সে সাহস করে বিরাট একটা উদ্যোগ নিয়েছে এবং অত্যন্ত সাকসেসফুল। সে সাকসেসফুল কারণ এত আমি কয়েকদিন আগে আমি তো 5 টাইম কমান করেছি। কয়টা? 5 টাইম। আমি প্রায় সবগুলো ইউনিটের অনুষ্ঠানে যাই, এরকম এত ক্রাউড আমি দেখি নাই। এর জন্য সবাই একটা কাজ দেয়। আলহামদুলিল্লাহ, এই তো বোঝা যায় ভিক্টোরি টাইগার্সের সদস্যদের মধ্যে আন্তরিকতা কত নিবিড়। আমি বিডিআর চাকরি করছি, এখন বিজিবি, ওখানে একটা ব্যাটালিয়ন আছে, সেকেন্ড রাইফেল ব্যাটালিয়ন। আমি একটু কমান্ড করেছি, যে ব্যাটালিয়নের 2টা বীর শ্রেষ্ঠ, বিডিআরের বীর শ্রেষ্ঠ 2জন, ওই 2জনই 4 রাইফেল ব্যাটালিয়ন, তো ওটাকে বলতাম বীর শ্রেষ্ঠের ব্যাটালিয়ন। আর আমাদের এই 5 ব্যাটালিয়নে 2টা সেনা প্রধান, হ্যাঁ, ভূমি আরিফাল ছিলেন ভুইয়া, আলহামদুলিল্লাহ আমরা গর্বিত, আমরা অনুপ্রাণিত। আমরা দেখেন, আমরা বসে মরে যাবো 71 3জন সিজিএস, আজকে 3জনই হাজির ছিল, 3জন সিজিএস, 4জন বীর প্রতীক। আমার হাতে 2জন, আমার হাতে 2জন ব্রিগেডিয়ার, আর ও আনিসের র্যাঙ্ক আমি জানি না, আনিসের ব্রিগেডিয়ার। আলহামদুলিল্লাহ। তো এই অনুষ্ঠান যে সন্ধ্যা পর্যন্ত চলবে, এর জন্য আমি খুশি, কারণ বেশিক্ষণ থাকা যাবে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ। এরপরে হামিদ যদি ওই আমাদের অনুষ্ঠানের অর্গানাইজেশনে থাকে, তাহলে ওকে বলবো যে তুমি আরো আগে থেকে শুরু করবো, যাতে আমরা অনেকক্ষণ থাকতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসলে এটার জন্যই তো এটার জন্যই কিন্তু এই খাওয়া দাওয়া নট এট অল ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়া নট এট অল ইম্পর্টেন্ট। আমি যখন বিজুকে দেখি আমার রোগকে আত্মা ভরে যায়, চোখে পানি বেড়ে যায়। এই বিজু আমাদেরকে কত কাপড় চোপড় কত কিছু করেছে, কত কিছু দেখেছে। বিধানের নাম শুনলেই আমি চাই না ওর চোখে জল আসে, না আমার চোখে জল আসে, এখন জল আসে। এত ভালোবাসি আপনাদেরকে, আমাদের এর কাছ থেকে আমি যে সিজিএ ছিল আমাদের শফিক, আমি যখন জয়েন করি তখন সে কোর্সে ছিল লেফটেন্যান্ট কোর্স করতে গেছে। আমি যেই পদে গেছি আমি অ্যাকাউন্টসের এও বুঝি না, ওয়েট করলাম যে শফিক যদি আসে কোর্স করে ছবির কাছে শিখবো, সেখানে কোনো কিছু শেষ নাই। আল্লাহ রসুল বলেছেন দোলনাথ থেকে খবর পর্যন্ত কেন অনুসরণ করবো। তো আমি ওর কাছ থেকে শিখলাম অ্যাকাউন্টসের মূল তত্ত্বটা, তার মধ্যে ডাউট ছিল, ও আমাকে এক কথা শিখাই দিল। আমি গ্রামের নামও জানি না, এটা হলো 86-এ সম্ভবত লতিফপুর গ্রাম, যে উত্তর খান দক্ষিণ খান সাবাকালীন ট্রেনিং হচ্ছিল, ও এই আমাকে শিখালো অ্যাকাউন্টসের জিনিস। সেজন্য বলছি যে এই যে আমাদের যে সাবেক মোস্তফা সাহেব কুতুবছড়ি ক্যাম্পে পাশে যে ইউনিভার্সিটি এলাকা, ওইখানে 86-এ যারা ছিলেন 86, 87, 88,
ঘাগরা তখন আমার আমি চয়েস অপারেশন আমাদের প্রথমবার খেলে কুতুবশালী ক্যাম্পে এই আমাদের সুবেদার নাইট সুবেদার ওনার ইনকোয়ারি আমি করেছি আমি ওনাকে বলেছি ইনকোয়ারিতে লিখছি যে সেই পেশনকে ভালো করার জন্য ওনাকে শাস্তি দেওয়া উচিত আবার লিখছি যে উনি এমন সুন্দর অপারেশন করেছেন এমন সুন্দর কাজ করেছেন যে ওনাকে ভালো অ্যাওয়ার্ড দেওয়া উচিত আলহামদুলিল্লাহ শাস্তি দেয় না অ্যাওয়ার্ড দিয়েছে আমার মনে এরকম কোনো ইনকোয়ারি হবে না যেখানে শাস্তির কথা বলবে আবার তাকে অ্যাওয়ার্ডের কথা বলবে আমি করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে জানতে পারলাম যে ওনার শাস্তি দেয় না ওই যে আল্লাহ কি করবে আপনি যদি খারাপ কাজ করেন ভালো কাজ আছে না ভালো কাজ আছে খারাপ কাজ পাবেন ঠিক না তো এরকম ওনাকে শাস্তি দেয় না ওনাকে বীর প্রতীক দিয়েছে তো ওইখানে আমার এখনো মনে আছে উনি যে অপারেশনটা করেছিলেন 4 জন বা 3 জন পুলিশের লোক ছিল 3 রাইফেল আর উনি 4টা এসএমজি বা এসএমসি নিয়ে একটা শান্তি বাহিনী অ্যাম্বুশে পড়ে শান্তি বাহিনী এরপরে রাখা এটা হিলট্যাক্সির ইতিহাসে হাইপ্রোল সার্কেল করছে কিনা আমি জানি না আমরা অ্যাম্বুশে পড়ছি আমরা অ্যাম্বুশে পড়ে আমাদের লোক মারা গেছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু ফাইট করে শান্তি বাহিনী এরপরে রাখা এটা ছোট কথা না আর যারা মারা গেছে ওদের থেকে অস্ত্র ছিনে দিতে দেয় নাই এরপরে নিতে দেয় এই যে ফাইট করার কথা বলে কি একমাত্র ব্যাটালিয়ান যে ব্যাটালিয়ানের অধিনায়ক চিন্তা করে অপারেশনটা করবো কি করবো না কেন শান্তি বাহিনী একমাত্র একটাই চিলাই ফেলে দরকার নেই বাধ্য ঝাঁকিয়া চিন্তা করছে অবস্থা শান্তি বাহিনীর খবর পাই অপারেশন করি না কেন অস্ত্র নাই 3-4টা অস্ত্র তো এই জন্য বলছি যে আলহামদুলিল্লাহ 50 টাইগার্স মানে 50 টাইগার্স 50 টাইগার্স মানে 50 টাইগার্স ভিক্টরি কোনো মিনিট আমাকে জয় তো আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আমাদের ব্যাটালিয়ন সারা জীবন থাকবে আর আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আসতেই থাকবো যেখানেই কোনো কি অনুষ্ঠান আজকে তো ঢাকায় করছে মিরপুর যদি কক্সবাজার হবে কক্সবাজারও যাবো সেখানে যাবো কারণ এই আমার মা গ্রামে টাঙ্গাইল বলে মেল এরকম মেল তো পাবো না আলহামদুলিল্লাহ আর এটা কিন্তু আপনাকে শরীরের অসুস্থতা কাটাই দিবে আপনার মন যদি ভালো থাকে আপনার অনেক অসুস্থতা চলে যাবে হেলথের উপরে আপনার মনোভাবের অনেক প্রভাব আপনি যদি ভালো থাকেন মন ভালো থাকে আপনার অনেক অসুখ হবে না সেই জন্য আল্লাহ তাআলা বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها সূরা শামস قد أفلح শামস শামস মানে সূর্য আর কমর মানে চন্দ্র হ্যাঁ قد أفلح من زكاها وقد خاب من دساها সেই সফল যিনি পবিত্রতা অর্জন করেছেন সেই ব্যর্থ যে অপবিত্র আল্লাহ আমাদেরকে আরো একত্র আরো আমাদের বন্ধনটা আরো গাঢ় করুক এই দোয়া করি আর যারা আয়োজন করছে আমি আবার তাদেরকে আবার ধন্যবাদ দিই এই সুযোগটা করে দেওয়ার জন্য আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সকলকে সুস্থ এবং সুন্দর রাখুন আনিসুজ্জামান স্যার চলে যাবেন তারা আছে তাই স্যার এখন আপনাদের সাথে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত পিঙ্কি টাইগার্সের এবং প্রিয় শরীরের এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ আমার মনে পড়ে 25 জুন কোথায় মোস্তফা সাহেব কই মোস্তফা সাহেব আর আমি আগের দিন রাত্রেবেলায় পেট্রোলটা আমাদের রুট প্রোডাকশন পেট্রোল ছিল একসাথে যাওয়ার কথা ছিল রাত্রেবেলায় স্যার ইনস্ট্রাকশন দিলেন শাম স্যার যে আমাদের যেতে হবে ওটার দিকে বুনিয়াপাড়ার দিকে আমাদের যেতে হবে কালাপাহাড়ের দিকে তো মোস্তফা সাহেব গেলেন হচ্ছে রুট প্রোডাকশনে আমি গেলাম অপারেশনে আমরা জাস্ট ঘন্টা দেড়েক পরেই স্পষ্ট সাউন্ড শুনলাম হ্যাঁ শোনার পরে আমরা কোনো অপেক্ষা করি না আমরা দর্শন করলাম ওটা করি হ্যাঁ উইদাউট এনি মানে কোনো ধরনের কনফার্মেশন ছাড়াই আমরা পেট্রোল স্টপ করে ওটা দর্শন করলাম এর ভিতরে আমরা কমিউনিকেশন করেছি কমিউনিকেশন হচ্ছিল না বা কমিউনিকেশন করার পরে আমরাই প্রথম ওরা গিয়ে করেছি
উনি যে বেঁচে আছেন এটা আল্লাহর রহমত। এছাড়া আমি পরিষ্কার, কারণ আমি এটা একেবারে কি বলবো, আমি তো গুনিয়াপাড়া থেকে শুরু করে কুতুবশাহী পর্যন্ত প্রতি ইঞ্চি আমার মুখস্থ এখনো আমাকে যদি কেউ গ্রিড রেফারেন্স বলে এখন রিমেম্বার, আমার মনে আছে এখন আমার গ্রিড রেফারেন্স দেওয়ার জন্য ম্যাপ লাগতো না। আমি ওই কোন গাছটা কত গ্রিড রেফারেন্স মানে ছড়ার কোন টার্নিং কত গ্রিড রেফারেন্স মুখস্থ ছিল। তো আমরা অনেক কিছু করেছি। আমাদের 5 বেঙ্গল বিটি টাইগার্স বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা অনন্য উদাহরণ, এবং বিটি টাইগার্স বেঁচে থাকবে আজীবন। এটা তো অটোমেটিক্যালি তারা কন্টিনিউ লিভিং। বিটি টাইগার্স সবসময় চলমান থাকবে, একটা অজেয় এবং অপ্রতিরোধ গতিতে চলবে। আমরা হয়তো চলে যাব, আমাদের সময় যখন হবে, আল্লাহ যখন আমাদেরকে নিয়ে যাবেন আমরা চলে যাবো, বাট বিটি টাইগার্স উইল রিমেইন। আমাদের যে প্রিয় ইউনিট, প্রিয় পল্টন আজীবন যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশ সেনাবাহিনী থাকবে, এই বিটি টাইগার্স চলমান থাকবে, জাগ্রত থাকবে, অপ্রতিরোধ থাকবে এবং শক্ত সমর্থ থাকবে। আমি একটা জাস্ট কিছু পয়েন্ট, আমি যদি চলে যাই, আমি সরি দেন, আমি থাকতে পারলে খুব ভালো। আমার প্রিয় মুখ সবাই, এদেরকে কত মারধর করছি, আবার কত বুকে জড়া ধরছি। এরা আমি পড়ে গেছি, মারতে যেয়ে পড়ে গেছি, ওরা আমাকে তুলে দিয়ে গেছে, স্যার ব্যথা পেয়েছেন নাকি? কেন মারতে গেছি? পিছনে খালি পায়ে পেট্রোলিংয়ে যাচ্ছি, ওদিকে ওই যে চেনটা আছে না, ঝুনঝুন করতেছে। ঝুনঝুন যদি করে তাহলে খালি পায়ে আর কি দরকার আছে? তো এইগুলো হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। ভাই, ব্রাদার্স, ব্যান্ড অফ ব্রাদার্স, অস্ট্রের ভাই, অস্ট্র নিয়ে যে আমরা একসাথে যে ভাই, আমরা ভাতৃত্বের বন্ধন। আমাদের র্যাঙ্ক ডিফারেন্ট হতে পারে, আমাদের সবকিছু ডিফারেন্ট হতে পারে, কারণ আমাদের ভাতৃত্বের বন্ধন যেটা, এই বন্ধনের কোনো অল্টারনেটিভ নেই এবং কখনো আমরা মনে করি না। আমার কাছে বিটি টাইগার্সের একজন সদস্য যতটা প্রিয়, এই এরকম আমার নিজের ভাইও এতটা প্রিয় অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়। আমি আমার কয়েকটা সাজেশন, পরামর্শ আছে, আমি সেটা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের অনেকেই আমরা ভালো আছি, অনেকেই অনেক খারাপ আছি। আমরা চাই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে যেন আমরা এটা কন্টিনিউয়াসলি আমাদের যারা বিপদে আছি তাদেরকে যেন সহায়তা করতে পারি। আমরা যেন একটা ইউনাইটেড, যদি একটা আমাদের বিজনেস প্রতিষ্ঠান করতে, সেটাও করবো, যা করা দরকার সেটাও করবো। কথা হচ্ছে যে বিটি টাইগার্সের কোনো সদস্য পিছপা হয়ে থাকবে না, কোথাও পড়ে থাকবে, সবাই শক্তিশালী শক্তভাবে উপরে উঠে আসবে। আমরা সবাই একটা স্ট্রং একটা ভ্রাতৃত্বের বন্ধনে সারা জীবন আমরা অতিবাহিত করব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শারীরিকভাবে খুব অসুস্থ, উনি বসেই বলবেন, আমাদের বসে। আমি ভাই বাংলার সাথে দুবার থাকা হয়েছে আমার, একবার অফিসার হিসাবে আর একবার প্রতিবেশী হিসাবে। আপনার যদি মনে থাকে, যখন 81-82-তে ভাই বেঙ্গল চিটাগাংয়ে ছিল, আমি তখন ডিবেট কর্নারে ছিলাম, 65 ব্রিগেড মেসে থাকতাম, এবং ভাই বেঙ্গল অফিসার শফি, বদরুল স্যার, আফসার স্যার, হ্যাঁ। তো মানে ওই আমল থেকে আমার ভাই বেঙ্গলের সাথে, ভাই বেঙ্গলের বাস্কেটবল গ্রাউন্ডে প্রায় প্রত্যেক দিনই বাস্কেটবল খেলতাম। এরপরে 87 সালে ঢাকা ইউনিটে জয়েন করলাম এবং প্রায় 2 বছর থেকে পারিবারিক প্রয়োজনে আমি আর ঢাকায় থেকে যেতে হয়েছিল। সেই কারণে আমি আপনাদেরকে রেলওয়ে স্টেশনে বিদায় দিয়ে আমি পরের দিন মুখোটা নিয়ে ব্লকে জয়েন করেছি। এরপরে একটা ছিলাম ঘাগড়া, ছুটির সুবাদে যাচ্ছিলাম রাঙ্গামাটি, ঘাগড়া এক রাত থাকার সৌভাগ্য হয়েছিল। এবং এতক্ষণ অন্যান্য ভাইদের কাছে যা শুনলাম, ভাই বেঙ্গল নামটা আল্লাহ সুন্দর মিলিয়ে দিয়েছে, ভিক্টরি টাইগার। এটার ইতিহাস হলো ভিক্টরির ইতিহাস। এবং আমি সবার সাথে
উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করব যে ভিক্টি ড্রাইভার যেভাবে চলছে যেন এভাবেই চলতে থাকে, এবং আমরা যারা আছি আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ যতদিন থাকি যেন শান্তিতে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, মানসিকভাবে শারীরিকভাবে যতটুকু আল্লাহ রাখে। এবং আমাকে খুঁজে বের করে এনে দাওয়াত দিয়ে এই অনুষ্ঠানে আসার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি ধন্যবাদ। একবার হচ্ছে 1982 থেকে 86 পর্যন্ত 4 বছর, পরে আবার 89 থেকে 90, 91 এপ্রিল, দুইবার দুই রকমের পরিবেশে ছিলাম। প্রথমবার ছিলাম আমরা ডিভিশন রিজার্ভ হিসাবে ছিলাম ব্যাটালিয়ন, এবং যেখানে যখন ডিপ্লয় করা হতো আমরা হতাম। তো আমি তখন কেরাঙ্গদালিতে ছিলাম, বাগাইহাটে ছিলাম, মাসলং ছিলাম, লালু ছিলাম, চিতমারন ক্যাম্পে ছিলাম, কাপ্তাই, এবং বিভিন্ন ক্যাম্পে ছিলাম। আমি এখন ওই মজার মজার দু একটা ঘটনা বলতে হয়। তো গেলাম, প্রথমে যারা নুরুন নবী ছিলেন সিও, প্রথম সিও ওনাকে পেয়েছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে, উনি স্যার ইন্তেকাল করেছেন। তো স্যারের সাথে হেলিকপ্টার করে গেলাম, নামলাম কেরাঙ্গাতলিতে। কোনো ক্যাম্প নাই, স্কুল মাঠেই আমাদের ওই ছড়ের ঘর ছিল। তারপরে এক রাত থেকে পরদিন গেলাম বাগাইহাটে, বদরুল স্যার ছিল বাগাইহাট ক্যাম্প কমান্ডার। ওনারা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছেন, হাঁসের মাংস এবং খিচুড়ি। তো সবাই খাচ্ছে মজা করে, তা আমি খাচ্ছি না, বসে আছি, কারণ আমি হাঁসের মাংস খাই না। তো তখন আমাকে নিয়ে হাসাহাসি শুরু হলো যে হাঁসের মাংস খাই না, আমি খাই না হাঁসের মাংস, কি করবো? আচ্ছা যাই হোক, তারপরে সেখান থেকে কিছুদিন পর আমাকে মাসালং পাঠালো, মাসালং ক্যাম্প। সেটা খুব মজার স্মৃতি। ডিসেম্বর মাস, খাওয়া দাওয়া খুব একটা পাওয়া যায় না সেখানে। এই সৈনিকরা কষ্ট করে ওই যে নিচে কাঁচালের রিজার্ভে নামতো, নেমে তারা ছোট চিংড়ি গুঁড়া, কাচকি গুঁড়া যা যা পাওয়া যেত মানে লেকের ভিতরে, মানে খালের ভিতরে, এগুলো নিয়ে আসতো, রান্না করে আমি খেতাম, খাওয়াতো আর কি আমাকে। তারপরে কিছুদিন পরে কমলা সিজন আসলো, সাজেক থেকে কমলা আসে, এবং মাসালা হলো প্রথম স্টেশন। এখান থেকে কমলাগুলো চিরঙের ব্যাপারীরা আসে, নৌকায় করে সব কমলা নিয়ে যায়। হেডম্যানও আসছে একদিন, সবার সাথে পরিচয় হলো। আমরা যেহেতু ক্যাম্প ওখানে, আমরা মানে বলতে পারেন অনেকটা ভালো ছিলাম কমলা খাওয়ার ব্যাপারে। তখন 100 কমলার দাম ছিল 25 টাকা, মানে একটা দাম 4 আনা। তো হেডম্যান বললো, স্যার একদিন আসেন, সাজেকে আসেন, দেখে যান আমাদের বাগান। উনার ইনভাইটেশনে একদিন সাজেক আমরা একটা বিটেক পেট্রোল নিয়ে গেছি। আমি তো আছি স্যার। হ্যাঁ, তো আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। গেলাম সাজেক, তখন তো রাস্তা নেই, এখন তো সাজেক একটা টুরিস্ট স্পট, তখন একদম কিছুই ছিল না। আমরা অনেক পাহাড়ের জঙ্গলের ভিতর দিয়ে গেলাম, গিয়ে পাহাড়ে একদম স্ট্রেট পাহাড় ছিল, প্রায় 2000 না 2200 স্কোয়ার ফিট সি লেভেল থেকে। মানে উঠলাম, উঠার পরে হেডম্যান রিসিভ করলো, রিসিভ করে আমাদেরকে বললো যে স্যার বাগানে চলে। তো ওখানে 2টা গ্রাম আছে, একটা রুইলক আর একটা হলো কংলক, 2টা গ্রাম, দুই পাশে, মাঝখানে বিজিবি মানে বিডিআর ক্যাম্প। তো ওখানে প্রবলি আমরাই বোধহয় আমি প্রথম গেছি স্যার সাজেকে ওই পেট্রোলে, আগে কেউ যায়নি সাজেকে। তারপরে যাওয়ার সাথে সাথে বিডিআর হেডকোয়ার্টার থেকে কল আসছে, মাজিস্ট্রেট থেকে আমাকে ডাকলো, বলে তুমি ওখানে গেছো কেন? মেজর আক্তার, সেকেন্ড এসএসএ, উনি ছিলেন মারিশা জোনের কমান্ডার। এটা আমি বলি এমপি। তারপরে তুমি এখানে গেছো কেন? আমি স্যার এটা আমাদের অপারেশন এলাকা, আমি অপারেশনে গেছি। তো না বিডিআর ওখানে যেতে হলে অনুমতি নিয়ে যেতে হবে। আমি আচ্ছা ঠিক আছে, যখন গেছো তোমরা একটু ভালো থাকো, খাও, ক্যাম্পে থাকো, আলহামদুলিল্লাহ। তো হেডম্যান আমাদেরকে বাগানে নিয়ে গেল। সবাই দেখি পুরা বাগান ভর্তি কমলা, মানে পেকে আছে সব কমলা, কিন্তু কেউ ধরছে না, কারণ আমি তো অর্ডার দিচ্ছি না, আমি তো দিতেও পারি না, কারণ হেডম্যান যতক্ষণ না পারমিশন দেয়। হেডম্যান খুব ভালো ছিল, বলে স্যার আপনার লোকজনকে খেতে বলে। কমলা প্ল্যান্টি, এত গাছ এত সুন্দর করে, মানে লেবুর মতো পেকে আছে সবগুলো, পাইকা পাইকা। তারপরে ওরা আবার দুপুরে আমাদেরকে রান্না করে খাওয়ালো। এটা কথাটা এই জন্য বললাম, দিন শেষে আমরা যখন বাগান থেকে বেরোবো, প্রায় গাছের কমলা শেষ।
তারপরে আমি ওখান থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম তোমরা কে কয়টা খাইলা? কেউ বলে 100টা, কেউ 120টা, 80-90টা, এই 100-র নিচে কেউ নাই। হ্যাঁ, তো কেমনে খেলে 100টা কমলা? এটা কি সম্ভব? বলে যতক্ষণ বাগানে ছিলাম ততক্ষণ কমলা গাছ থেকে ছিঁড়ে খাইলাম, তারপরে কমলাগুলোকে চিপে চিপে ওয়াটার বোতলে নিলাম। তো ওয়াটার বোতল একটা ভর্তি করতে তো 20-25টা 30টা লেগেই যাবে স্যার, এত কমলা। তো এটা হলো একটা মানে মজার স্মৃতি সবাইকে নিয়ে। তারপর তো মাসলং থেকে লালুতে গেলাম, গিয়ে দেখি যে এগুলো বেসিক্যালি আমাদের ক্যাম্পগুলো ছিল কেপিএম এর ব্যাম্বো এক্সট্রাকশন হতো তখন, সেই জন্য ওদের প্রোটেকশনের জন্য ক্যাম্পগুলো থাকতো। লালু তো পাহাড়ের উপর থাকতাম, ওখানে হাতি পোকার এত বেশি উপদ্রব, সবাই মশারির ভিতরে থাকতো, সবাই দিনের বেলাও বেরোনো যেত না মশারির ভিতরে। আর টয়লেটে গেলে সবসময় একটা ওই বারবাররা যে শেভ করার জন্য নিয়ে আসতো না, ওইটা আমাদের কাছে থাকতো, একটা গামছা থাকতো হাতে, এইভাবে আমরা যেতাম আসতাম, এত ইয়ে ছিল। তো এটাই ছিল ফার্স্ট টেনিউর আমার ফাইভ বেঙ্গল। তারপরে ব্যাটালিয়নের সাথে ঢাকায় চলে আসতাম, ঢাকায় অনেক মজা। আসার পরে তো আমি বেসিক্যালি ফুটবল প্লেয়ার, তো অন্যান্য খেলাধুলাও করি। ফুটবল টিমের সাথে আমার অনেক সখ্যতা, ওদের সাথে আমি খেলার মাঠে মানে এত আপন ছিল প্লেয়ারগুলো আমার, মানে আমি বলতেছিল আমি তো মানে গায়ে হাতও তুলেছি, গালিগালাজও করেছি, বাট এটা কিছু মনে করতো না, মানে এরকম হৃদ্যতা একজনের সাথে একজনের আমার এরকম ছিল। তারপরে আমার ওখান থেকে পোস্টিং হয়ে গেল আবার 1989 সালে যখন ব্যাটালিয়ন ঢাকা জোনে, তখন আমি আবার আসলাম। সেটা হলো আরেকটা পরিবেশ, সেখানে সব যুদ্ধ ভাব। হ্যাঁ, আমাদের এখানে সব অপারেশন এলাকা, আমরা এত নাম করে ফেলেছে ব্যাটালিয়ন যে 203 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার খাগড়াছড়ি থেকে ব্রিগেডের শরীফ আজিজ পুরো ব্রিগেডের অফিসারদেরকে নিয়ে এসেছিল, মানে কিভাবে ফাইভ বেঙ্গল অপারেশন করে। তো আমিও কয়েকটা অপারেশন করার সুযোগ হয়েছে। পাইনবাগান ক্যাম্পের কমান্ডার ছিলাম, সেখান থেকে একটা অপারেশন করেছি, একটা অ্যাম্বুশে গেছি আমরা ব্যাটালিয়নকে, একটা বিটার পেট্রোল নিয়ে। আমার সাথে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোতাহার ছিল। তো আমরা গেছি স্যার, ওখানে অ্যাম্বুশ করতে বসছি, খালি পায়ে গেছি, কিন্তু জুতা পরে গেলে শান্তিবাহিনী টের পেয়ে যায়। খালি পায়ে গিয়ে অ্যাম্বুশ সাইডে বসলাম, অ্যাম্বুশ লাগালাম। সকালবেলা টার্গেট আসবে, আসে না, সারাদিন বসে আছি, টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগছে না, মশা কামড়াচ্ছে। কিন্তু আমাদের যে সোর্স ছিল সে বললো স্যার আসবে, শান্তিবাহিনী আসবে, তোমরা থাকো। তবে যে রাতে আসলাম, সারাদিন, এটা আমার পুরো মনে আছে। এটা হলো ফেব্রুয়ারি মাসে 1990 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, রাত্রে গেছি 4 তারিখ, 4 তারিখে শান্তিবাহিনী নাই। 5 তারিখ আবার সারাদিন বসে আছি, শান্তিবাহিনী নাই। আমার মনটা ভেঙে গেছে, আমি নিশ্চয়ই ওটা টের পেয়ে গেছে, আমরা আসছি এখানে। বল না স্যার, ওটা টের পাইনি, টের পাইলে তো আমি বুঝতে পারবো, কারণ অ্যাম্বুশের ভিতর দিয়ে লোকজন চলাচল করতেছে, গ্রামের লোকজন। তারপরে বললাম যে না, আজকে রাত্রে আমরা চলে যাবো, বাট সোর্স বলতে স্যার থাকেন, আরেকটা দিন থাকেন। ঠিক 6 তারিখ সকাল 10টার সময় স্যার শান্তিবাহিনীর একটা পেট্রোল আসতেছে। ওই পেট্রোল কমান্ডার ছিল লেফটেন্যান্ট শাশ্বত, খুব নাম করা একজন শান্তিবাহিনীর অফিসার, ইন্ডিয়া থেকে ট্রেনিং প্রাপ্ত, জুনিয়র লিডারশিপ কোর্স করা লেফটেন্যান্ট শাশ্বত চাকমা। পুরা পেট্রোল ভিতরে ঢুকতে পারেনি, সবসময় একটু জিটারি তো কারো না কারো আছে, ফায়ার করে দেয়। তারপরও 4 জন ঢুকছে, 4 জনকে আমরা মেরেছি। ফায়ারিং শুরু হয়েছে, ওরা সব কাভার নিয়ে নিয়েছে, কিন্তু সবাই মারা যাচ্ছে না, কিন্তু একটাও গুলি লাগে না। কিন্তু বাই দিস টাইম মোস্ট অফ দ্য মানে সবাই অর্সের গুলি শেষ প্রায়, মানে সবাই খালি ফায়ার করতে আছে, কিন্তু শত্রুর গায়ে লাগে কিনা দেখে না। তো আমার মনে আছে গিয়াস ছিল আমার রান্নার ঘরে, তো গিয়াস আমার বললো স্যার চলেন নামেন স্যার, আমরা একটু ফেস টু ফেস গিয়ে মারবো এদেরকে। সাহস দেখলাম, আমি চলো নেমে গেলাম। আমরা 2-3 জন নামলাম এবং কাছে কাছে গিয়ে এক একটা গুলি করে মারলাম, 4টারে মারলাম, মেরে তারপরে নিয়ে আসলাম। যেখানে শরীরটা খুবই ভালো ছিল, কারণ আমি 7 বেঙ্গলে চাকরি করেছি, আমার ফার্স্ট ব্যাটালিয়ন 7 বেঙ্গল, তারপরে 5 বেঙ্গল 2 বার, তারপর 29 ডিপ সাপোর্ট ব্যাটালিয়ন কমান্ড করছি। 5 বেঙ্গল আবার আমার আন্ডারে স্যার 77 ব্রিগেডেও ছিল, আমি 77 ব্রিগেড কমান্ডার, আমার ব্যাটালিয়ন আসছে ওখানে। তো বেসিক্যালি 3 বার চাকরি করার সুযোগ হয়েছে 5 বেঙ্গলের সাথে আমার। তো আমার স্মৃতিতে সবচেয়ে বেশি 5 বেঙ্গলের মনে আছে, থাকবে, কারণ সোলজারিং যেটাকে বলে এটা মাত্র 5 বেঙ্গলে আমি বেশি দেখেছি। স্যার পেট্রোল করে আসছি, সুবেদার ফখরুল ছিল, মনে আছে কিনা ফখরুল সাহেব? হ্যাঁ,
স্যার 1 মাইল 1.5 মাইল সামনে চলে যায়, গিয়ে অস্ত্র নিয়ে আসে। স্যার অস্ত্র দেন, স্যার একটুটা দিয়ে দেন। ক্যাম্পে আসার সময় থাকার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। শোনা যায় আমি 1984 সালের 5 জুনে আমি ভিক্টোরিয়া টাইগার্সে জয়েন করি এবং একটানা 7 বছর ছিলাম, 84 থেকে 91 পর্যন্ত। একটানা 7 বছর থাকার কালীন অবস্থায় আমি অ্যাডজুটেন্ট এবং কোয়ার্টার মাস্টার কাজ করি ঢাকার 46 ব্রিগেডে থাকাকালীন অবস্থায় এবং রাঙামাটির ঘাগড়াতে। পরবর্তী পর্যায়ে আমি 5 বেঙ্গলে চাকরি করি বাগাইহাট 98 এবং 99-তে। ওই সময় আমি মাসালং ক্যাম্পে ছিলাম। তবে সবকিছু ছাড়া আমার যে স্মৃতি সেটা হলো ঘাগড়াকে ঘিরে। ঘাগড়া থাকাকালীন অবস্থায় যে অপারেশনাল যে প্ল্যানিংগুলো হতো, ইন্টেলিজেন্স যে রিপোর্টগুলো আসতো, প্রত্যেকটার সাথে কোনো না কোনোভাবে আমার সম্পৃক্ত থাকার একটা সুযোগ হয়েছিল। তা আমি ভিক্টোরিয়া টাইগার্সে থাকাকালীন অবস্থায় খেলাধুলার সাথে যেহেতু জড়িত ছিলাম এবং আমার এখনো মনে আছে, আমাদের হয়তো অনেকেরই সেই অভিজ্ঞতা নাই, যে রেজিমেন্টেশন ছাড়াও যে কোম্পানি লাইনে ঘুমানো এবং থাকার যে অভ্যাস সেটা আমার ছিল। যেহেতু আমি অনেক সময় সকালবেলা হকি প্র্যাকটিস করতাম, অফিস করতাম, আবার গেমসের বিকেলে গেমসের অনেক আগে আমাকে হকি টিমের সাথে থাকতে হতো। এই জন্য আমাদের গ্যারেজের পাশে যে ব্যান্ড পার্টিটা ছিল না, আমাদের ব্যান্ড প্লাটুন থাকতো, ওই জায়গায় আমি ইমামেরা বলতে পারবে, ইমাম হিসেবে ছিল, আমল ছিল, আমি কয়েকদিন 2-1 দিন আমি ওই জায়গায় ছিলাম। তো খেলাধুলার সাথে যেহেতু জড়িত ছিলাম এই জন্য আমার সাথে অনেকেরই আছে যোগাযোগ ছিল আর কি। তাছাড়াও আমি ভিক্টোরিয়া টাইগার্সের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করার চেষ্টা করতাম। আমি থাকাকালীন অবস্থায় 4 জন সিও আমি পেয়েছি। আমার রেজিমেন্টেশনের সময় আমি ব্রিগেডিয়ার সেলিম আক্তার ছিলেন আমার প্রথম অধিনায়ক, পরবর্তীতে কর্নেল সাইফুল হক ওনাকে পেয়েছিলাম, তারপরে FM খালিল বাশার এবং কর্নেল দেলোয়ার। 91 সালে আমার পোস্টিং হয়ে যায়, প্রথমবার ঢাকার ভিক্টোরিয়া টাইগার্সের থেকে আমি চলে যাই। তো যাই হোক, আমি বেশি, অনেকেই আছেন কথা বলবেন, বেশি দীর্ঘ করব না। আজকের এই আয়োজনটার ব্যাপারে ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড আমি বলতে চাই। কিছুদিন আগে খেলোয়াড়দের নিয়ে, বিশেষ করে ফুটবল খেলোয়াড়দের একটা গেট টুগেদার হয়েছিল। আমাদের হামিদ, আমাদের ওয়ারেন্ট অফিসে যে হামিদ আছেন এবং বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ আর্মির ফুটবল টিমে যারা ছিলেন প্রাক্তন অনেকেই, সবাই মিলে একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছিল। সেই অনুষ্ঠানে আমি যাওয়ার সৌভাগ্য আমার হয়। ইমামও গেছিল ওই জায়গাটায়, হামিদ ছিল ওই জায়গাটায়। আমাকে বলছিল আর কি, স্যার এরকম অনেক ইউনিভার্সিটি তো এরকম আয়োজন করে, আমরা তো স্যার কিছু করি না। তখন আমি হামিদকে আমি বলছিলাম যে আমরা তো করতে পারি, আপনি ইনিশিয়েটিভ নেন, আমি স্যারদের সাথে সবার সাথে অনেকের সাথে কথা বলবো। আর এটা মনে হয় এখন থেকে প্রায় বছর খানিক আগে অথবা 8-9 মাস আগে এই ঘটনাটা হবে। পরবর্তী পর্যায়ে বেশ কয়েকবারে আমার সাথে হামিদের সাথে কথা হয় এবং হামিদ, ব্রিগেডিয়ার ইশরাক, মেজর মঞ্জুর সবার সাথে যোগাযোগ করে এবং আমাদের মাধ্যমে আমরা যার যার টেলিফোন নাম্বার যোগাযোগ আছে তার সাথে যোগাযোগ করি। আজকের যে আয়োজন, এই আয়োজনটা আমি বলতে পারি হামিদের প্রচেষ্টা এবং সামনে অনেকেই আছে এই অনুষ্ঠান আয়োজনে সম্পৃক্ত হয়েছে। আমি মনে করি আমাদের এই আয়োজন বছরে অন্তত একবার যদি হয় তাহলে দেখা হবে সবার সাথে। আর আজকে এখানে এসে আমার যে অনুভূতিটা সেটা হলো, আমার যার সাথে দেখা হয়েছে তখন মনে হয়েছে যে আমাদের সবার বয়স কমে গেছে, অর্থাৎ আমাদের বয়স সে আগের পর্যায়ে চলে গেছে এবং এইটা সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা ভুলে গেছি যে আমাদের বয়স এই পর্যায়ে আমরা আসছি, এর মধ্যে আমাদের অভিজ্ঞতা বাড়ছে
কিন্তু আমরা কিন্তু হারিয়ে গেছিলাম যে যখন ছিলাম ভিক্টোরি টাইগার্স। তো যাই হোক, আশা করি সকলেই আমরা ভালো থাকব। এখানে যে প্রস্তাবনাগুলো আছে তার সাথে আমি একমত পোষণ করি এবং আশা করি আমাদের যদি উদ্যোগ থাকে, চেষ্টা থাকে, আমরা ভবিষ্যতে এগুলি ইমপ্লিমেন্ট করতে পারব। আমার বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সকলের মঙ্গল কামনা করি এবং সকলের দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এটা কি শোনা যাচ্ছে না? খালি গলায় বলবো। আমি 5 বেঙ্গলের সিও, মনে হয় দীর্ঘতম সময়ের জন্য আমি 5 বেঙ্গলের সিও ছিলাম এবং প্রায় 3 বছর। এবং আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি 5 বেঙ্গল কমান্ড করার কারণে। আমি 5 বেঙ্গল সহ মোট 7টা পদাতিক ব্যাটালিয়নে চাকরি করেছি। এই 7টার ভিতরে 2টা ইউনিটে 2 বার করে, 16 বেঙ্গলে 2 বার, 59 বেঙ্গলে 2 বার। অতএব ওইভাবে হিসাব করলে আমি 9টা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে চাকরি করেছি। এবং আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, সব জায়গায় বলি, এখনো বলবো, 5 বেঙ্গলের চেয়ে ভালো ইউনিট আমি পাই নাই। কেন? এই কথা আমার সামনে যারা বসে আছে তারা বলতে পারে, স্যার আমাদেরকে খুশি করতেছে। খুশি করার উদ্দেশ্যে বলতেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে আমি সিও হিসাবে আমি একটা জিনিস পাইছি, যে জিনিসটা বলা অত্যন্ত প্রয়োজন। এই 3 বছর আমি 5 বেঙ্গলে চাকরি করেছি। 5 বেঙ্গলের কোন সৈনিক কোনদিন বেনামি একটা চিঠি লেখে নাই। এটা একটা রেয়ার ঘটনা। 5 বেঙ্গলের সৈনিক যত কিছুই হোক বেনামি চিঠি লেখে। এটা সেনাবাহিনীর একটা দোষ। এই দোষে 5 বেঙ্গল দূষিত নয়। এই জন্য 5 বেঙ্গলকে আমি সবসময়, কথাটা সব জায়গায় বলি, আমি সব জায়গায় বলি। আমার নিজের ইউনিট 25 বেঙ্গল, সেখানেও এই কথা বলছি যে 5 বেঙ্গলে যেটা ছিল এটা কোথাও ছিল না। তো আমি শুধু আমার স্মৃতি, খাগড়াছড়িতে কমান্ড করেছি 3 বছর। আমি খুব মজা করেছি। কেন মজা করেছি? আমার পর্যাপ্ত অফিসার ছিল। আমার প্রত্যেক ক্যাম্পে আমার অফিসার ছিল। কোনো কোনো ক্যাম্পে 2 জন করে অফিসার ছিল। তা আমি এখন এখানে যাকে জিজ্ঞাসা করতেছি সে কোন ক্যাম্প ছিল, কোন ক্যাম্প ছিল, ক্যাম্পের কথা আমার বেশি ভালো লাগতেছে। এই যে একজন এসে বলল, স্যার আমি ঘাসবনে ছিলাম। তারপরে আমার এই যে এখানে একজন আছে, ও ছিল ভূষণ ছড়া, ভুয়াছড়ি। ভূষণ ছড়াতে আমি ছিলাম। ভুয়াছড়ির গল্প বললে শেষ হবে না, এক ক্যাম্পের গল্প বললে শেষ হবে না। তো আমি বলতে যাচ্ছি না। আমি যখন ঢুকতেছিলাম, এখানে আমার আরেকজন কোর্সমেট আছে, ব্রিগেডিয়ার নাসিমুল গনি, কই গেল? সে 5 বেঙ্গলে চাকরি করেছে। সে আমাকে, আমি ঢুকতেছি, আমাকে জিজ্ঞাসা করে, এই তুই আবার 5 বেঙ্গলে ছিলি নাকি? আমি বললাম যে শোন, আমারে 5 বেঙ্গলে যত লোক চিনে, তোরে অত লোক চিনে না। ভুল বলছি না ঠিক বলছি? আলহামদুলিল্লাহ। হামিদের জন্য দোয়া থাকলো। আর হামিদকে বলতেছে, হামিদ খুবই ভালো একটা পদক্ষেপ, এটাকে আরো কন্টিনিউ করতে হবে, সেনাবাহিনীর অফিসার সৈনিক অনেক আগে রিটায়ারমেন্টে চলে যায়। আমরা এমন একটা পেশায় যোগদান করেছি যে যোগদানে আমাদের টেস্ট ক্রিকেট খেলতে হয়। আমাদের জীবনের ইনিংস 2টা, একটা হচ্ছে সেনাবাহিনীর এক ইনিংস, সেনাবাহিনীর পরে আমাদের আরেক ইনিংস খেলা লাগে, তাই না? এবং অনেকের জন্য সেকেন্ড ইনিংসটা আমাদের জন্য প্রথম ইনিংসের চেয়ে লম্বা। এবং আমরা আল্লাহর রহমতে সেনাবাহিনীতে চাকরি করার সুবাদে আমরা সবাই অনেক সুস্থ থাকি এবং আমরা অনেক কর্মক্ষম থাকি। আমরা যদি একত্রিত থাকি, একভাবে মন চিন্তা ভাবনা করি,
আমরা আমাদের জন্য, সেনাবাহিনীর জন্য, দেশের জন্য আমরা ভালো ভালো কাজ করতে পারবো ইনশাআল্লাহ। হামিদ, অসংখ্য ধন্যবাদ। আজকে তুমি প্রতিজ্ঞা করো এই জিনিসটাকে তুমি কন্টিনিউ করবা। আমি এরকম আরো দু একটা অনুষ্ঠানে গিয়েছি, সেখানে শুধুমাত্র অফিসাররা করে, অফিসাররা ইনিশিয়েটিভ নেয়। এখানে আমি দেখলাম যে অফিসাররা নেয় নাই, এটাই আমার কাছে আরেকটা ভালো জিনিস। আরেকটা ভালো, সব জায়গায় দেখছি যে অফিসাররা করে, প্যারেন্ট অফিসাররা করে, এরকম করে, সেরকম, সৈনিকরা করে না। এই 5 বেঙ্গলে দেখলাম, অ্যানাদার এক্সেপশন 5 বেঙ্গল। প্লিজ কন্টিনিউ হামিদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, অফিসারবৃন্দ, অন্যান্য ভিক্টোরি টাইগারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে ভিক্টোরি টাইগারের সম্পর্ক ধারণটা একটু ভিন্ন। আমার কিন্তু জন্ম ভিক্টোরি টাইগার্সের না, আমার জন্ম হলো রয়্যাল টাইগার্সে। হঠাৎ করে আমার বন্ধু জেনারেল কামরুজ্জামান, তার সিও জেনারেল বাশারকে কানে কানে বলেছে যে আমি তো চলে যাচ্ছি, কর্নেল বাশার বলছে তোমার মতন একটা অফিসারকে এখানে নিয়ে আসো, কারণ এখানে গার্ড অন্যান্য কিছু দিতে হয়, এটা 46 ব্রিগেড। তো তখন সেই হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগার্স থেকে এক ইউনিট থেকে আরেক ইউনিটে আমার বদলি হয়, এবং আমি তখন 1 বছর ছিলাম। এই 1 বছরের ভিতরে আমার জীবনের একটা পরিবর্তন আসে। এখান থেকে আমি ট্রেনিং করতে যাই হলো ইন্ডিয়াতে, কমান্ডো কোর্স, এবং সেখান থেকে আমি স্পেশাল ফোর্সেস স্কুলে চলে যাই এসআইএনটি, এবং আমার জীবনের একটা সম্পূর্ণ পরিবর্তন আসে। এই জন্য আমি ভিক্টোরি টাইগার্সের নিকট অত্যন্ত কৃতজ্ঞ। আর এরপরে একটা সুযোগ আসলো, আমি তখন এমএস ব্রাঞ্চে আর্মি হেডকোয়ার্টারে ইউএন মিশনে যাব। তখন আমাকে বলা হলো যে তুমি স্টাফ হিসেবে যাবা না তোমার ইউনিট যাচ্ছে 5 বেঙ্গল সোমালিয়াতে, সেখানে যাবা। আমি তখন বললাম আমি আমার ইউনিটের সঙ্গে যাব। ওখানে তখন আমার 1 বছর কম হয়েছে, সো আমি সোমালিয়াতে এই আমার 5 বেঙ্গলের সঙ্গে 1 বছর ছিলাম। ওখানে এসে আবার পুনরায় আমি এমএস ব্রাঞ্চে আমি চাকরি করি। এই দুটো কথার উদ্দেশ্য হলো ভিক্টোরি টাইগার্সের সৈনিক, আজকে আমাদের সঙ্গে অনেকের সঙ্গে দেখা হলো সে সময়, যারা আমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলাম। আমরা খেলাধুলা করতাম একসঙ্গে, আমাদের রোল কলে একসঙ্গে গিয়েছি, এবং কর্নেল আবেদিন এখানে আছেন, উনি আমার তখন টয়েসি ছিলেন। এবং আমি মনে করি যে কর্নেল বাশার, কর্নেল আবেদিন এবং অন্যান্য অফিসার যারা আছে, তারা আমরা সৈনিকদের সঙ্গে একটা অত্যন্ত সহযোগিতা এবং আবেগপূর্ণ একটা সম্পর্ক ছিল। আজকে এতদিন পরে যখন আবার দেখা হলো, আমাদের সেই পুরনো স্মৃতি, বিভিন্ন ধরনের স্মৃতি থাকে একটা মানুষের, একটা ইউনিটে অনেক স্মৃতি আমাদের সঙ্গে বা আমাদের কাছে এসছে, যেটা আমাদের অফিসাররা বলেছে। এটা অত্যন্ত একটা আনন্দের কথা যে আমাদের ভিতরে সৈনিক এবং অফিসারদের ভিতরে যে সংযোগ, এটা আজীবনের সংযোগ। ইউনিটের সঙ্গে আমাদের যে সংযোগ, আজীবনের সংযোগ, এই সংযোগ কোনোদিন বিচ্ছিন্ন হয় না। এই বিচ্ছিন্নতা হয় সময় দিয়ে। আজকে যে এই পরিবেশ সৃষ্টি করা হয়েছে, আমার মনে হয় আমরা সময়টাকে একত্রিত নিয়ে আসছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। ফাইনালি একটা মেসেজ আমি দিতে চাই যে সৈনিক এবং অফিসার যাই হোক না কেন, আমরা সব সময় দেশের জন্য, দেশের কাজে লাগবো এবং দেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে আজন্ম। এবং আমরা সবাই সবসময় এই কাজের জন্য প্রস্তুত থাকবো, চিন্তা চেতনায় কর্মকাণ্ডে। শুধুমাত্র বললেই হবে না, চিন্তায় থাকতে হবে আমরা এই দেশকে ভালোবাসি। বর্তমান দেশের যে সার্বিক পরিস্থিতি, সেখানে অবশ্যই আমাদের সবাইকে দেশ নিয়ে ভাবতে হবে, এবং আমাদের সার্বভৌমত্বকে নিয়ে ভাবতে হবে, আমাদের নিরাপত্তাকে নিয়ে ভাবতে হবে, এবং আমরা যেন সবাই দেশের জন্য
আবারও যেন প্রস্তুত, সবসময় যেন প্রস্তুত থাকে দেশকে সহায়তা করার জন্য। এর জন্য আমাদের মনোযোগী হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত অফিসার্স এবং সকল পদবীর সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত। আমি 5 বেঙ্গলে চাকরি করেছি 1989 সালের ফেব্রুয়ারি থেকে 1994 সালের জুলাই পর্যন্ত, দীর্ঘ সময়, প্রায় 6 বছর, শামসার থেকে একটু কম। এবং আমি 3টা এনভায়রনমেন্টে চাকরি করেছি। এক হলো পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, যেখানে আমাদের নর্মাল সেনানিবাসের কর্মকাণ্ডে নিয়োজিত ছিলাম। তারপরে হলো সোমালিয়া। তো আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, আমার এই 6 বছরের অনেক অভিজ্ঞতা, কিন্তু সব অভিজ্ঞতা এখানে শেয়ার করার মতো সময় নেই। আমি অনেক কথাই মনে পড়ছে স্যারদের স্মৃতিচারণ শুনে। তবে একটা সময় ছিল যখন ইউনিট সোমালিয়াতে যাবে, আমি একাই ছিলাম ওই সময় ইউনিটে। আমার জুনিয়র যারা ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল ইসরাত, তখনকার ক্যাপ্টেন ইসরাত থেকে শুরু করে নিচে যারা, সবার পোস্টিং হয়ে গেছে। আমার সিনিয়র 2 জন ছিল, তারা ইউনিটের সাথে যাচ্ছেন না। সো ওই সময়টাতে আপনারা যারা আমার সাথে ছিলেন, আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন আমাদের কত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করেছি। সোমালিয়াতে যাওয়ার পরে স্যাররা আমাদের অপারেশনাল এনভায়রনমেন্টের অনেক স্মৃতি কথা তুলে ধরেছেন, কিন্তু সোমালিয়াতে যাওয়ার পরে আমরা ওখানে চ্যাপ্টার 7 এর আন্ডারে আমরা নিয়োজিত ছিলাম। ওখানে পার্বত্য চট্টগ্রামের থেকেও আরো ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। আপনারা সোমালিয়াতে যারা ছিলেন, কাইন্ডলি একটু হাত উঁচু করবেন। ওকে, হাত নামান। ওখানে আমাদের আমরা প্রথমে যে ফিল করলাম যে ব্যাটলফিল্ড স্ট্রেস বলে একটা জিনিস আছে। যুদ্ধ পরিস্থিতিতে আমাদের মনস্তাত্ত্বিক যে ব্রেকডাউন হয়, ওইটা থেকে উত্তরণের জন্য একটা উপায় হলো নিজেদেরকে চেয়ারফুল রাখা। এবং এই গুরু দায়িত্বটা আমার উপর পড়লো যে প্রতি মাসে একটা করে কালচারাল প্রোগ্রাম করতে হবে। এবং সেখানে আমি এক ঝাঁক অত্যন্ত ট্যালেন্টেড সদস্যদেরকে পেয়েছিলাম। একটা কথা প্রচলিত আছে যে সেনাবাহিনীর যে কোনো ড্রাফট 10 জনের যদি আমরা বেছে নেই, তাহলে দেখা যাবে একজন গান গাইতে পারে, একজন নামাজ পড়াতে পারে, একজন নাচতে পারে, একজন কৌতুক করতে পারে। কথাটা আসলেই সত্যি। এবং সেখানে আমরা আমাদের কালচারাল প্রোগ্রাম করতে করতে আমরা নিজেদের অজান্তেই আমরা এমন একটা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এমন একটা সনদ আমরা কমপ্লাই করতে পেরেছি। সেই প্রসঙ্গে আমি আসছি। আমাদের লাস্টের দিকে আপনাদের মনে আছে কিনা যে আসলে আমাদের এপিসি ছিল না, আমাদের অনেক সমরাস্ত্র ছিল না যেটা দিয়ে আমরা ওই পরিস্থিতি মোকাবেলা করতে পারি। আপনারা জানেন আমেরিকার মতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কিভাবে তারা পর্যদস্ত হয়েছিল সোমালিদের হাতে। একদিনের একটা ঘটনায় পাকিস্তানের 24 জন মারা গেল, 24টা কফিন তাদের দেশে পাঠাতে হয়েছিল। আরো অনেক ভয়াবহ ঘটনা। আমরা কিন্তু সফট স্কিন ভেহিকেল, আমাদের একটা পিকআপ নিয়ে আমরা সামনে মুভ করতাম। অ্যাকচুয়ালি আমাদের অবস্থানটা ছিল সিম্বলিক, প্রতীকী। এবং আমরা প্রথম থেকে যেই ওখানে নিজেদেরকে ভালো মুসলিম হিসাবে প্রমাণ করতে পেরেছি। আমাদের ওখানে সোমালিরা আপনারা জানেন অসংখ্য গোত্রে বিভক্ত, সবার সাথে সবার গন্ডগোল লেগেই থাকতো এবং যখন তখন তারা একে অন্যকে আক্রমণ করে দেখাচ্ছে 5 জন 10 জন ক্যাজুয়ালিটি হতো এবং ওই ক্যাজুয়ালিটিদেরকে আমাদের ক্যাম্পেইনে দলমত নির্বিশেষে আমরা তাদেরকে মেডিকেল সাপোর্ট দিতাম, যে কারণে তাদের সবার একটা আস্থার জায়গায় আমাদেরকে স্থান দিয়েছিল। আমরা ইফতারি দাওয়াত করতাম, আমরা অনেক কিছু দিয়ে তাদেরকে হেল্প করতাম, যে কারণে এবং আমাদের যে আচার অনুষ্ঠান ছিল সেখানে আমরা তাদেরকে ইনভাইট করতাম। তো আমরা লাস্টে যে একটা কালচারাল প্রোগ্রাম করেছিলাম, আমার মনে হয় এখানে শফিক স্যার ছিলেন, শফিক স্যার, শাম স্যার বা ইসরাত, আনিস ছিল অফিসারদের মধ্যে।
ওখানে ওই অনুষ্ঠানে সম্ভবত জাতিসংঘ মহাসচিবের আসার কথা ছিল, কিন্তু সোমালিয়ার পরিবেশটা এরকম ছিল যে উনি বোধহয় এয়ারপোর্ট থেকে বেরোতে পারে নাই, তখন ছিলেন বোধহয় বুট্রোস গালি। তো ওনার পরিবর্তে এসআরএসজি এসেছিলেন, এবং এসআরএসজি এসে উনি আমাদের অনুষ্ঠান দেখে এতই বিমোহিত হয়েছিলেন যে আমাদের বাংলাদেশি সোলজার্স তারা সোমালি ভাষায় গান গাইছে, সোমালি লোকাল আর্টিস্টরা বাংলা ভাষায় গান করছে, এবং তারা একটা নাটক করলো। সেই নাটকের থিমটাও ছিল শান্তির পক্ষে। তো এই অনুষ্ঠানের পরে এসআরএসজি উনি আমাকে ডেকে বলছিলেন যে, যেটা ইংরেজিতে বলেছিলেন আমি বাংলায় বলছি, যে ক্যাপ্টেন তোমার নাম কি? তো আমি বললাম, বলে যে দেখো আমি বাংলাদেশ দেখি নাই, বাট আমি তোমাকে এবং তোমার সাথে যে ছেলেরা পারফর্ম করেছে এদেরকে দেখেছি, সো আমার জন্য তোমরা একটা জানালা, এটা দিয়ে আমি বাংলাদেশ দেখি। এবং এখন আমার কাছে মনে হচ্ছে, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি বলেছিলাম যে আমাদের বাংলাদেশি সোলজারদের মধ্যে একজন 6 ফিট 2 ইঞ্চি লম্বা ছিল, আরপি রেসুল সামাদ না কি জানি নাম, আপনাদের মনে আছে? হ্যাঁ, ওকে পাকিস্তানি সাজানো, তারপরে বিভিন্ন আমাদের মাঝে কেউ ইংরেজ মানে ইউরোপিয়ানদের মতো দেখতে, কেউ পাকিস্তানি, কেউ মালয়েশিয়ান, তো এদেরকে ওই কন্টিনজেন্ট গুলোর ইউনিফর্ম পরিয়ে আমরা একটা পারফরমেন্স করেছিলাম, এবং আমি বলেছিলাম যে এটাই হচ্ছে আমাদের সাকসেসের ওয়ান অফ দ্য সিক্রেটস। এটা একটা আমাদের একটা গোপন একটা বিষয় যে আমরা সবার মন জয় করতে পারি, আমরা সব ভাষায় কথা বলতে পারি, এবং আমাদের সোলজাররা কিন্তু খুব সহজেই সোমালি ভাষা শিখে নিয়েছিল। তো এসআরএসজি যে কথাটা বলেছিলেন যে এখন আমি বিশ্বাস করি বাংলাদেশ ব্যাটালিয়ন কেন এত বেশি জনপ্রিয়, এবং অস্ত্র ব্যবহার না করেও কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে, কালচারাল বা সাংস্কৃতিক সংমিশ্রণের মাধ্যমে শান্তি আনা যায়, সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ দিয়েছিল 5 বেঙ্গল। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। পার্বত্য চট্টগ্রামের অসংখ্য স্মৃতি, স্যাররা যারা বীর প্রতীক পেয়েছিলেন, ইনসিডেন্টালি ওই সময় আমি ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট ছিলাম, এবং আমার কাছ থেকে অ্যাডজুটেন্ট টেক ওভার করলেন শফিক স্যার, লেফটেন্যান্ট জেনারেল শফিক স্যার। স্যার তখন 46 ব্রিগেড থেকে গিয়েছেন, and I took over from Major General Humayun sir, then Captain Humayun sir. যাই হোক, আমাদের মঞ্জু স্যার উনি খুব মানে সিনসিয়ারলি অপারেশন করতেন। মঞ্জু স্যার সবসময় আমার পর রেগে যেতেন, এই তুমি রাত 12টার সময় কেন বলছো অপারেশনে যেতে হবে, why don't you tell me in the evening? আমি বললাম স্যার সিও এই মাত্র বলেছে, I'm sorry sir, you have to go. তো স্যার এরকম প্রায় আমার উপর রাগ করতেন। তো একদিন স্যার অপারেশনে গেছে, ভোর রাতের দিকে আমাকে ইয়ে করছে। তো আমি চিন্তা করছি যে স্যার নিশ্চয়ই আমাকে কোনো বকাঝকা করবে। তো ফিল্ড টেলিফোনে অপারেটর বললো যে স্যার মঞ্জু স্যার কথা বলবে। তো আমি মঞ্জু স্যারকে আমি বললাম যে ঠিক আছে, নিলাম। তো আমাদের সিস্টেম ছিল আমরা রুম থেকে এই ফিল্ড টেলিফোন দিয়ে ওয়্যারলেসে কথা বলতে পারতাম, ওইভাবে কানেক্ট করতাম। এনিওয়ে, তো মঞ্জু স্যারকে আমি খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, স্যার এনি প্রবলেম? বলে না প্রবলেম না, একটা অ্যাচিভমেন্ট আছে, এই 2টা শান্তি বাহিনী মারছি, 2টা G3 রাইফেল পেয়েছি। তো আমি স্যার খুব ভাবলেশীন ভাবে বলছেন, মানে এটা খুব স্বাভাবিক ঘটনা। কারণ আবেদিন স্যার যেটা বললেন আসলে এগুলো ছিল স্বাভাবিক ঘটনা আমাদের 5 বেঙ্গলে। তো আমি বললাম যে স্যার কোনো ক্ষয়ক্ষতি আমাদের? বলে না ক্ষয়ক্ষতি তেমন নাই, তবে আমার প্যান্টের পিছনে চিড়ে গেছে। এনিওয়ে, তো আমি মঞ্জু স্যার আমার ক্যাম্প কমান্ডার ছিলেন, সবাই এত বীর বিক্রম বীর প্রতীক পাচ্ছেন, আমরা কিছুই পাচ্ছি না। তো আমরা ওনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে বা চেষ্টা করতাম যে কিছু একটা অর্জন করতে হবে। তো একদিন 27শে রমাদান আমি আর মঞ্জু স্যার বসে ইফতারের আয়োজন করব, হঠাৎ করে সংবাদ পেলাম যে আমাদেরই ক্যাম্প থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একজন শান্তি বাহিনী সে আসছে, তার কাছে একটা অস্ত্র আছে এবং তার বডিগার্ড যারা তাদের কাছে অস্ত্র থাকতে পারে, কিন্তু ওখানে অপারেশন করতে গেলে অস্ত্র নিয়ে বা ইউনিফর্ম পরে যাওয়া যাবে না, গেলে ওরা ভেঙে যাবে। তো আমি স্যারকে বললাম স্যার কি করা যায়, আমি সিভিল ড্রেসে অপারেশনে যেতে চাই। তো তখন আমরা আসলে ওই পরিপক্কতা ছিল না। তো মঞ্জু স্যার বললেন যে দেখো এইভাবে যাবা,
ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে জানালে তো ভালো হতো না? আমরা স্যার জানালে তো যেতে দিবে না। আচ্ছা ঠিক আছে তুমি যাও। তো স্যার ক্যাম্পে স্ট্যান্ড বাই থাকলেন। স্যারের একটা বেতের একটা টুপি ছিল, জিন্সের প্যান্ট আর পাঞ্জাবি, এটা পরে স্যার বলে যে ঠিক আছে তুমি যাও। আমি 11 জনকে সাথে নিয়ে এই অপারেশনে গেলাম। যদিও জায়গাটা দেখা যায়, আমি দীর্ঘ স্টোরিটাকে শর্ট করছি। তো ওখানে আমরা গেছি, যেমন আমি একটা লুঙ্গি পরে, একটা গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় আবার একটা গামছা বাঁধা, যাতে করে চেনা না যায়। আর ক্যাম্পে আমরা রেগুলার শেভ করতাম না, তো কিছুটা লোকাল লেবার টেবারদের মতো লাগছে আর কি আমাদেরকে, যারা কাঠের ব্যবসা করতো। আমরা ওখানে গেছি, ওখানে একটা মেলা হচ্ছিল, এই কুস্তি খেলা, তারপরে বিভিন্ন ধরনের ওই যে রাইড আছে যেগুলো আর কি আমরা নববর্ষের সময় দেখি। তো ওখানে যাওয়ার পরে আমার সাথে যে সোর্স ছিল, সোর্স বললো যে স্যার এটার নাম হলো দিল্লি মোহন, আমি ওর কাছে যে আমি মুখ মুছবো তাহলে বুঝবো যে এই লোকটা হচ্ছে শান্তি বাহিনী, ওকেই আমাদেরকে আটক করতে হবে। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে আমি রেগে গিয়ে ভাবলাম যে আজকে সোর্সকে আচ্ছা মতো ধোলাই করতে হবে, বিকজ রমাদানের দিন আমাদেরকে নিয়ে আসছে এখানে। তো এখন কিছুক্ষণ পরে দেখলাম যে আমি আমার টিমটাকে ক্রিকেটের ফিল্ডিং যেভাবে সাজায় ঠিক ওইভাবে সাজিয়েছি, এবং আমার সাথে আমাদের আর্মি টিমের বক্সার মুস্তাক, আমি জানি না সে আছে কিনা এখানে, তারপরে আরো বেশ কয়েকজন যারা সুঠাম দেহি, এদেরকে আমি নিয়ে গেছি। তো কিছুক্ষণ পরে আমরা যখন চলে আসবো ঠিক ওই সময় দেখলাম একজন ভিড় ঠেলে দৌড়ে পালানোর চেষ্টা করছে। তো আমি খুব অবাক হয়ে দেখলাম যে চাকমাদের মধ্যে এই বডি, এইরকম মানে শারীরিক অবকাঠামো কারোর আছে কিনা। আপনারা বক্সার মাইক টাইসনকে দেখেছেন নিশ্চয়ই, ঠিক ওরকম দেখতে। সে পালিয়ে যাচ্ছে এবং আমি নিশ্চিত সে কোনো না কোনো ফিল্ডারের কাছে ধরা পড়বে আমাদেরকে, বিকজ চারিদিকে আমার লোক। তো এখানে মুস্তাক আছে, সে ওরকম 6 ফিটের থেকে বেশি লম্বা, ভেরি গুড বক্সার। তো মুস্তাক তাকে শার্ট ধরে ফেলেছে, কলার। সে এমন একটা হ্যাসকা টান দিয়ে মুস্তাকে একটা বক্স মারলো, মুস্তাক পড়ে গেল, সে দৌড়াচ্ছে। সে এত শক্তিশালী। এর ভিতরে আমি এবং আনসারের একটা সোলজার তার পিছে দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে আমি অনেকক্ষণ পরে রিয়েলাইজ করলাম যে আমি তো অনেক দূর চলে আসছি, পিছনে দেখি যে তেমন কেউ নাই। এর কারণ হলো ওরা মাইক্রোফোনে ঘোষণা করছে, মাইকে, যে এখানে ছেলে ধরা আসছে, আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এদেরকে পিটাও। তো স্থানীয় চাকমারা লাঠি সোটা নিয়ে আমাদের যে পেট্রোলের যে 11 জন, তার ভিতর 4-5 জনকে আটকে মারধর করছে। এর ভিতরে আমরা দৌড়াতে দৌড়াতে, এমনিতে রোজা রেখেছি 27শে রমাদান, আমার মুখ মানে গলা টলা শুকিয়ে আসছে, কিন্তু আমরা তাকে প্রায় ধরে ফেলছি। এই সময় সে একটা খালের ভিতরে ঝাঁপ দিয়েছে। তো আমার স্পষ্ট মনে আছে, আমার পিছনে ছিল মান্নান, কর্পোরাল মান্নান, তখন ছিল, আমরা নায়ক বলতাম, একটু পাগলাটে টাইপের। ওর কাছে একটা দা ছিল, আমাদের কারো কাছে কোনো অস্ত্র ছিল না। তো এর ভিতরে আমার মনে হলো হঠাৎ করে যে আমরা তো বিপদে পড়ে গেছি। এখন মঞ্জু স্যারকে বলা ছিল যে স্যার আমাদের কাছে তো ওয়্যারলেস সেট নাই। মঞ্জু স্যার অটোমেটিক বুঝে গেছে যে আমরা ঝামেলায় পড়েছি। মঞ্জু স্যার তখন এই ড্রেসের উপরে বান্ডুলিয়ার পরে অস্ত্র নিয়ে 8-10 জন যাকে পেরেছে নিয়ে উনি আমাকে রেস্কিউ করার জন্য নিচে দৌড়ে গেছে। যাই হোক, আমরা ওই দিল্লি মোহনকে আটক করেছি। ওর সাথে রীতিমতো ধস্তাধস্তি। এক পর্যায়ে নায়ক মান্না তাকে দা দিয়ে একটা কোপ দিল, এইখানকার হাড্ডি টাড্ডি ভেঙে অবস্থা খারাপ। ওই অবস্থায় আমরা তাকে ধরে নিয়ে আসছি ক্যাম্পে। এবং এই কাহিনীটা আজ পর্যন্ত অনেকেই হয়তো জানতো না, কারণ মঞ্জু স্যারকে আমি বলেছিলাম স্যার আপনাকে বিপদে ফেলবো না, আমরা যে এই ধরনের অপারেশন করছি আনকনভেনশনাল ওয়েতে। তো যাই হোক, ওই দিল্লি মোহনকে আমরা ধরতে পেরেছিলাম। পরবর্তীতে জানা গেছে আমাদের আগের ইউনিটে যে একটা অ্যাম্বুশ হয়েছিল, সেটার কমান্ডার ছিল দিল্লি মোহন। কাজে আমাদের মানে নিজেদের একটা স্যাটিসফ্যাকশন হলো যে আমাদের কমরেডকে, মেবি অন্য ইউনিটের 40 বেঙ্গলের একজনকে মেরেছিল, তাকে আমরা ধরতে পেরেছি। আমি আবার দাঁড়ালাম, ওর কথা বলার পরে এই কথা না বললে আমার ঘুম হইতো না, সেটা হচ্ছে এই একমাত্র ব্যাটালিয়ান। আগে যে মিশনে দেখছি না, যে মিশনে গেছে, ওই যে দেশে গেছে সেই দেশের লোকজন বাংলাদেশের গান 21শে ফেব্রুয়ারি বা আমার জয় বাংলায় গান গাইছে, কিন্তু আমার দেশের লোকজন গিয়ে ওই এলাকায় গিয়ে ওদের ভাষায় গান গাইছে। এইটা আপনারা তো দেখছি
কিনা আমি জানি না, এই প্রথম শুনলাম। এক, 2 নম্বর বৈশিষ্ট্য দেখেন যে কিন্তু সাক্ষী বসে আছে, অপারেশন সিমপ্লেক্স অপারেশনে যাওয়ার কথা আমি কল্পনা করতে পারি না। টিম যদি জানতো যে এটা করছে কি হয়তো জানি না, বাট তারা এই সাহস করে নিয়ে তারা সিমপ্লেক্স করে উইদাউট ওয়েপন তারা গেছে অপারেশন করার জন্য, এবং 4 জনকে তারা অ্যারেস্ট করেছিল, বাট সবাইকে রিকভার করে নিয়ে আসছে, 7 আইন ধরে নিয়ে আসছে। এটা একমাত্র ভিক্টরি টাইগার্সের পক্ষে সম্ভব, আর কারোর জন্য সম্ভব নয়। আলহামদুলিল্লাহ। সকল কর্মকর্তা এবং ভিক্টরি টাইগার্সের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ভিক্টরি টাইগার্সে আমার সম্পূর্ণ চাকরি ছিল 8 বছর, ঘাগড়ায়, কুমিল্লায়, সোমালিয়ায় এবং সোমালিয়া থেকে ফেরত এসে আবারও কুমিল্লায় 8 বছর চাকরি আমার। তো স্মৃতির কথা বলতে গেলে অসংখ্য, আজকে সময় নেই আমি বলবো না, শুধুমাত্র এইটুকু 2টা ঘটনা আমি বলবো। একটা হলো আমি ভিক্টরি টাইগার্সে থাকার সময় আমি দাবি করে বলতাম যে ভিক্টরি টাইগার্সের 100% সৈনিকের নাম আমি জানতাম। এমনকি ভিক্টরি টাইগার্স থেকে চলে আসার বেশ কিছুদিন পর্যন্ত যেখানে যে কোনো সৈনিককে দেখেছি তাকে আমি জানতে পারি। এবং আরেকটা ঘটনা আমি বলবো, ঘাগড়ায় থাকার সময় সিও ছিলেন কর্নেল বাসার, উনি আমাকে 1 মাসের বিলিভ দিয়েছিলেন। 10 কি 12 দিন পরে আমি ইউনিটে ফেরত আসছিলাম, বিকজ আমার ভালো লাগছিল না। তো আর কিছু বলার নাই, হামিদকে ধন্যবাদ, আমার সাথে যোগাযোগ ছিল। ইস্ট বেঙ্গল অর্থাৎ ভিক্টরি টাইগার্সের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 5 বেঙ্গলে চাকরি শুরু করি 1995 সালের জানুয়ারি মাসে, এবং আমি 5 বেঙ্গল থেকে চলে যাই 1999 সালের জানুয়ারি মাসে। এই 4 বছর আমি ছিলাম 5 বেঙ্গলে, আমার চাকরি শুরু সেখানে। আজকে আমি চাকরিরত অবস্থায় আছি। আজকে আমি এখানে যেখানে আসতে পেরেছি, এইটার যে শিক্ষাটা আমি এটা পেয়েছি 5 বেঙ্গল। আমি আমার রেজিমেন্টেশনের একটা কথা একটু বলতে চাই। আমার মনে আছে 7ই জানুয়ারি আমি কুমিল্লা স্টেশনে নামার পরে আমাকে এসএম সাহেব, আমার ড্রাইভার ছিল কুদ্দুস ছিল ড্রাইভার, এসএম সাহেব ছিল, অ্যাক্টিং এসএম ছিলেন লুৎফর সাহেব, আমাকে স্টেশন থেকে রিসিভ করে নিয়ে গেল বরুড়াতে। আমার ওইখানে আমি রেজিমেন্টেশনের ইয়েতে গেলাম। মোস্তফা সাহেব, আলফা কোম্পানি মোস্তফা সাহেব 1 নম্বর প্লাটুনের প্লাটুন কমান্ডার। মোস্তফা সাহেব হচ্ছিল তখন আমার রেজিমেন্টেশনের প্লাটুন কমান্ডার। আমি ওই এক্সারসাইজের মধ্যে রেজিমেন্টেশনের সময় ওনার কাছ থেকে যে একটা সৈনিকের বিষয়ে যে সমস্ত জিনিসপত্র আমি জেনেছিলাম, আমার কমান্ডের ক্ষেত্রে এসে আজকে এখানে এসে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমি এখনো সেই জিনিসগুলোকে মনে করি। আমার মনে আছে আলফা কোম্পানির সিএসএম ছিল সার্জেন্ট সাজ্জাদ ছিল, তখন তো হাবিলদার সাজ্জাদ বলতো, হাবিলদার মেজর সাজ্জাদ। কামরুল ছিল আমার সিএসএম আলফা কোম্পানি। সাজ্জাদ আমাকে 2টা জিনিস শিখিয়েছিল। এক, যে আমি হচ্ছে কিং কমিশন অফিসার, আমি কিং কমিশন অফিসার। আমি যখন যাব, আমি যখন আচরণ করব, সেটা হবে আমার অফিসারের মতো, যেটা কিনা আমার সৈনিকরা দেখবে এবং আমাকে ফলো করবে এবং আমাকে শিখাবে এবং তারাও শিখবে। আমি মনে করি যে এই জিনিসগুলো অন্য কোনো ব্যাটালিয়ানে আমার মনে হয় না একজন রেজিমেন্টেশন অফিসারকে এত সূক্ষ্মভাবে, এত সুন্দরভাবে সেটা শিখানো সম্ভব। এটা একমাত্র পসিবল এটা ভিক্টরি টাইগার্স। ভিক্টরি টাইগার্স আমার সত্যি কথা বলতে গেলে এটা আমার আবেগের জায়গা। আমি আমার চাকরি জীবনে আমি বিএমএল থেকে যখন কমিশন পাই, আমার চয়েস কখনোই ইনফ্যান্ট্রি ছিল না, কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি আজকে ইনফ্যান্ট্রিতে চাকরি করেছি এবং আমি ভিক্টরি টাইগার্সের মতো একটা ইউনিটে চাকরি করতে পেরেছি। ভিক্টরি টাইগার্সে আমার মনে আছে আমরা কমিশন পেলাম 3 জন অফিসার, আমার কোর্সমেট খালিদ, আমার কোর্সমেট মাসুদ এবং আমরা 3 জন। আমার মনে আছে ইবিআরসি মেসে আমাদেরকে প্রথম, আমাদের বর্তমান শফিক স্যার তখন বিএমএ প্লাটুন কমান্ডার ছিল, স্যার আমাদেরকে প্রথম তখন ওখানে ভিক্টরি টাইগার্সের পক্ষ থেকে আমাদেরকে রিসিভ করলেন এবং আমাদেরকে ভিক্টরি টাইগার্স সম্পর্কে বললেন। তো আমি আমার চাকরি জীবনে
এই ইউনিটটাকে আমার অন্তরের এমন একটা জায়গাতে এটার অবস্থান আমি এটা প্রকাশ করতে পারবো। আমি যেখানেই যাই, যেখানেই করি না কেন, এই ইউনিটটা আমার অটোমেটিক্যালি আমার আবেগকে স্পর্শ করে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার মনে আছে আমাদের মোয়াজ্জেম অথবা মোজাম্মেল বোধহয় ইয়ে ছিল, ডেইলি এনসিও ছিল, ডেইলি ছিল, ব্যাটল্যান্ড ডেইলি মোয়াজ্জেম। আমার যখন পোস্টিং হয়ে গেছে, আমি তখন ইউনিটে তখনও আছি, আমার পোস্টিং হয়ে গেছে, শবে বরাতের রাত ছিল, শবে বরাতের রাত হিলে আমরা তখন ব্যাটল্যান্ড হেডকোয়ার্টারে আমি অ্যাক্টিং অ্যাডজুটেন্ট। যেহেতু আমার পোস্টিং হয়ে গেছে, আমি ছাড়া বাদ বাকি সবাই ওই দিন নামাজের কোনো একটা ইয়ে ছিল। আমার মনে আছে টাইগার স্টিল আর্মি ক্যাম্পে একটা পেশেন্ট হয়েছে, যাকে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হবে বাগাইহাটে। এই নিয়ে আসার পেট্রোলটা তখন লিঙ্ক করতে হবে, টাইগার স্টিল আর্মি ক্যাম্প গঙ্গারাম মুখ পর্যন্ত আসবে এবং আমরা এখান থেকে ব্যাটল্যান্ড হেডকোয়ার্টার থেকে যাব, যে গঙ্গারাম মুখ থেকে পেশেন্টটাকে নিয়ে চলে আসবো। পূর্ণিমার রাত, রাত 9টা 8টা 9টা এরকম বাজে। আমি পেট্রোল নিয়ে বের হয়ে গেলাম, এই হাতে ক্লার্ক এই সমস্ত জিনিসপত্র নিয়ে। আমার মনে আছে এই মোয়াজ্জেমও আমার সাথে তখন হচ্ছিল, আমার স্কাউট হিসেবে কাজ করতেছে। তো শীতের রাত ছিল, পূর্ণিমার রাত, শীতের রাত। হঠাৎ করে ওই যে বাঁশ পোড়ায়, ওরা যে বাঁশ পোড়াইলে ওই মানে অটোমেটিকের মতো আওয়াজ হয়, অটোমেটিকের মতো আওয়াজ হওয়াতে আমরা সবাই তো ইয়ে করে গেছি আর কি, ড্যাশ ডাউন ক্রল। তো ড্যাশ ডাউন ক্রল হওয়ার পরে আমি স্কাউটের সাথে নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছি। হঠাৎ করে মোয়াজ্জেম আসলো, এসে আমাকে বললো যে স্যার আপনি এখানে লাইন পজিশনে হন। আমি লাইন পজিশন হয়েছি, পিছন থেকে সে এলএনজি ম্যানকে ডাকলো। সে ডাক দিয়ে বলতেছে যে তুই স্যারের কাছে থাক, স্যার যেন না উঠতে পারে। তা আমি বললাম আমি তো তোমার সাথে যাবো। তো সে বললো যে স্যার যাওয়ার জন্য লোক অনেক আছে, সেটা দেখা যাবে, আপনি যাবেন না, অন্য কেউ গেলেও আপনি যাবেন না। সে এলএনজি ম্যানকে আদেশ করলো স্যার যেন এক চুলো না হয়। আমি অবাক হয়ে গেলাম যে ওর এই উপস্থিত বুদ্ধি, ওর ইয়েটা মানে আমার একজন অফিসারের প্রতি সে কিন্তু ক্যাটাগরি ডাউন ছিল, কিন্তু তার যে আবেগটা, তার যে শ্রদ্ধাটা একজন অফিসারের প্রতি, এইটা 5 বেঙ্গল ছাড়া অন্য কোথাও আছে বলে আমি মনে করি। যার জন্য এই ইউনিটটা আমার আবেগের সাথে জড়িত। আমি আজকে যে ইয়েটা হয়েছে, হামিদ আমার সাথে কনস্ট্যান্টলি যোগাযোগ করতেছিল আমার সাথে। আমি অলওয়েজ হামিদকে করতাম যে মানে আমরা মানে কোনো না কোনোভাবে আমরা যেন একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যেখানে আমাদের মধ্যে অনেকে আছে অসহায়, 5 বেঙ্গলের যারা রিটায়ার করেছে, সকলের সামর্থ্য একরকম নয়। তো আমরা যেন এমন একটা কিছু প্ল্যাটফর্ম এখানে তৈরি করি, যেটার থেকে আমরা কিনা আমাদের এই ভিক্টোরিয়ান, ওল্ড ভিক্টোরিয়ানদেরকে আমরা সাহায্য করতে পারি, কোনোভাবে কারো পাশে দাঁড়াতে পারি। আমি আমার এখানে যারা উপস্থিত প্রত্যেকে আমার মুরব্বী গুরুজন আছেন, তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরো কি করবেন, সহায়তা করবেন। তবে আমি আশা করবো একজন মানে 5 বেঙ্গলের একজন কনিষ্ঠ সদস্য হিসেবে স্যার আপনারা যেটা করবেন ইনশাল্লাহ ইউল ফাইন এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকে এটা সাপোর্ট করবে এবং প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে এটা অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আগামী বছর এরকম ভাবে আরেকটা অকেশনে আবার দেখা হবে সেই আশা করে আমি বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাই। এই জায়গাটায় যেহেতু অনেকেই পার্বত্য চট্টগ্রামে আমাদের ভিক্টোরিয়া টাইগার্সের সাফল্যের কথা বলছে, আমার বেশ কিছু অভিজ্ঞতা ছিল, আছে এত স্মৃতি যে কোনটা রেখে কোনটা বলবো ওটা আমার আর খেয়াল করতে পারি না। হ্যাঁ, তো শুধু আমি এতটুকু বলতে পারি যে ভিক্টোরিয়া টাইগার যখন ঘাগড়া ছিল, আমাদের যে অপারেশন প্ল্যানগুলো হতো, কেন এই সাকসেসটা হয়েছে ওইটা ছিল তখনকার সময় আমরা যারা ছিলাম, ক্যাম্প কমান্ডার থেকে নিয়ে সৈনিক যারা ছিল, তাদের ইচ্ছা এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতা। ক্যাম্প কমান্ডার থেকে নিয়ে প্রত্যেকের ভিতরে কে ভালো করবে, কে ভালো অপারেশন করবে সেই প্রচেষ্টা ছিল। এছাড়া আমাদের তখনকার ইন্টেলিজেন্সের যে সিস্টেম ছিল সেটা আমি একটু বলতে চাচ্ছি। কোনো একটা ওকেশনে ওয়াদুদ টিলায় বোম বিস্ফোরণে আমাদের 3 জন মারা গিয়েছিল। এর মধ্যে ছিল ওয়াদুদ হলো আনসারের ছিল, এছাড়াও হামিদ নামে আমাদের একজন সৈনিক ছিল, আকবর নামে আকরাম নামে একজন সৈনিক ছিল, 2 জন সৈনিক, একজন আনসারের সদস্য মারা গিয়েছিল। ওইটার ফলো আপ অপারেশন করতে গিয়ে আমি দিলীপ চাকমা নামে একজনকে অ্যারেস্ট করেছিলাম। ওকে অ্যারেস্ট করার পরে দেখা গেল যে সে ছিল ডিআর ছিল,
শান্তি বাহিনী ডিআর ছিল, অর্থাৎ সেই ভারত থেকে বিভিন্ন রিজনাল হেডকোয়ার্টার, ইভেন কি আমাদের এখানে যে ওয়াগা জোন ছিল, সেই ওয়াগা জোনে বিভিন্ন রকম চিঠিপত্র টাকা পয়সা নিয়ে আসতো, নিয়ে যেত। তো ওই অপারেশন করে ওকে যখন ওর বাড়িতে আমরা ঘেরাও করে ধরলাম, তখন চিন্তা করলাম যে তাকে অ্যারেস্ট দেখানো যাবে না, একে যদি আমরা ব্যবহার করতে পারি। সে যেহেতু প্রতি মাসে কিছুদিন পর পর আসা যাওয়া করে এবং তার কাছে অনেক তথ্য পাওয়া যাবে, কখন কোন সময় কোন পেট্রোল যাচ্ছে না যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাদের বোঝাপড়া করি, এবং তার একটা নিকনেম দিয়েছিলাম ইউসুফ। এবং প্রত্যেকবার সে ভারত থেকে যখন এই ধরনের ইন্ডিয়ান চিঠিপত্র নিয়ে আসতো, প্রথম আমাদের হেডকোয়ার্টারে নিয়ে আসতাম চিঠিগুলো আমরা খুলতাম, খুলে ইনফরমেশনগুলো কালেক্ট করতাম, এবং সে অনুযায়ী আমরা যার যার ক্যাম্প এলাকার তথ্য যদি থাকতো ক্যাম্প কমান্ডারকে আমরা জানাই দিতাম। তো এইভাবেই আমরা এটা মেনটেন করে গেছি, এবং এই দিলীপ আমাদেরকে হেল্প করেছিল, এবং আমরা অনেক তথ্য আমরা নিয়েছিলাম। তার একটাই রিকোয়েস্ট ছিল, সে যখন কোনো শান্তি বাহিনীর পেট্রোল নিয়ে যাবে, সে আগের থেকে আমাদেরকে জানাবে যে সে পেট্রোল নিয়ে যাচ্ছে, ওই পেট্রোলের উপর আমরা যাতে কোনো এম্বুশ না করি। যদি এম্বুশ করা হয় তাহলে তার শান্তি বাহিনীর কাছে তার বিশ্বস্ততা নষ্ট হবে। সেই অনুযায়ী কিন্তু আমরা ওটা মেনটেন করতাম। ইভেন কি শান্তি বাহিনীর ইউনিফর্মও আমাদের টেইলর মাস্টারকে বানিয়ে আমরা এই ইদ্রিসের মাধ্যমে, এই ইউসুফের মাধ্যমে আমরা পাঠিয়েছি, যাতে ওর বিশ্বস্ততা শান্তি বাহিনীর কাছে থাকে। যে কারণে আমাদের জোনে বেশ কিছু সাকসেসফুল অপারেশন আমরা করেছিলাম, তার দেওয়া ওই সব তথ্য আমরা পাওয়ার পর। ধন্যবাদ। আমাদের ব্যাটালিয়নের মানে এসএম সাহেব আসছেন, উনি আসবেন এবং ওনার হাতে গিফট তুলে দিবেন। আসসালামু আলাইকুম। পয়সা পয়সা রহমানির রহিম। আমার পরম শ্রদ্ধেয় ভিক্টরি টাইগার্সের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ভিক্টরি টাইগার্সের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা অনুষ্ঠানের পরে একটা ধন্যবাদ প্রস্তাব দেওয়া এটা অত্যন্ত জরুরি। এই জন্যই আমি এই সুযোগটা নিলাম সবার পক্ষ থেকে শেষে বক্তব্য রেখে এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমি শুরুতেই এই অনুষ্ঠানের আপনারা শুনেছেন যে সিনিয়র ওয়ার্ল্ড অফিসার হামিদ সহ যারা যারা এই অনুষ্ঠান আয়োজনের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, দীর্ঘদিন সময় সবার সাথে যোগাযোগ করা, সবাইকে ঢাকায় আনা, এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারা এটা অত্যন্ত শ্রমসাধ্য একটা বিষয়। সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে যারা এখানে আছেন আপনারা সকলেই জানেন যে আমি প্রথম ভিক্টরি টাইগার্সে জয়েন করি ডিসেম্বর 1984 সনে ঢাকায় চেয়ারম্যান বাড়িতে, এবং এরপরে আমি আরও দুবার ভলান্টিয়ার হয়ে ভিক্টরি টাইগার্সে ফেরত আসি। প্রথমবার হলো আমি ভিক্টরি টাইগার যখন ঢাকা থেকে চলে যায় হিল ট্র্যাক্সে খাগড়ায়, তার কয়েকদিন আগে আমার পোস্টিং হয় 46 ব্রিগেডের G3 অপস হিসেবে। এখানে টেনিউর শেষ করে আমি আবার আমার একটু সুযোগ ছিল ব্রিগেড কমান্ডারকে মাধ্যমে রিকোয়েস্ট করে ঘাগড়ায় আমার প্যারেন্ট ইউনিটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি, এবং সেটা মহান আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছা পূরণ করেন। দ্বিতীয়বার আবার আমি যখন স্টাফ কলেজ শেষ করি 1997 সনে, তখন আবারও আমি MS বাঞ্চকে অনুরোধ জানাই যে যদি সম্ভব হয় আমাকে যেন ভিক্টরি টাইগার্স, বাগাইহাটে ছিল, ভিক্টরি টাইগার্সে পোস্টিং করা হয়। এবং MS বাঞ্চ বা সেনা সদর খুবই আমার অনুরোধটা বিবেচনা করেছিল এবং আমাকে বাগাইহাটে ভিক্টরি টাইগার্সে পোস্টিং করেছিল। এটা হলো সরাসরি ভিক্টরি টাইগার্সের চাকরি করা 3 বার। আর এর বাইরে আমি ভিক্টরি টাইগার্সকে পেয়েছি কয়েকটা জায়গায়, যেমন আমরা যদি ইয়ে হিসেবে ধরি ঢাকা, ঘাটাইল,
ঘাটাইল তো আমি ইয়ে হিসেবে পেয়েছি, কুমিল্লা, বাগাইহাট এবং ঘাগড়া, এই কয়েকটা জায়গায় চাকরি করি। আর আমি যখন জিওসি 24 দিই, তখন আমি যখন জানতে পারলাম যে বিলাইছড়িতে ভিক্টরি টাইগার্স আছে, এটা ছিল মনে হয় আমার জন্য সবচেয়ে আনন্দের খবর। এবং প্রথমেই আমি সেখানে ভিজিটে গিয়েছিলাম এবং ভিক্টরি টাইগার্সের সবার সাথে দেখা হয়েছিল। আজকে আপনারা এখানে আমাদের সিনিয়র অফিসারদের কাছ থেকে অনেক স্মৃতিচারণ শুনেছেন। আমি শুধু দুটো ভয়াবহ ঘটনার কথা বলবো আর কি। ভয়াবহ বলতে, আমি বিয়ের পরে হানিমুনে কোথায় যাব ভাবলাম আমার প্যারেন্ট ইউনিটে যাই নতুন বউ নিয়ে। চিটাগং থেকে বাসে করে গিয়ে ঘাগড়া আরপি গেটে যখন আমি নামলাম, আমার সুটকেস নামলো, পুরো ব্যাটালিয়ান হেডকোয়ার্টার থেকে অ্যাসল্ট ফরমেশনে মনে হলো কয়েকশো লোক দৌড়ে আসলো যে শফিক স্যার আসছে, শফিক স্যার আসছে। আমার মিসেস তো ভয় পেয়ে গেল, তখন তো নতুন বিয়ে হয়েছে, অল্প বয়সী, মানে জাস্ট আমি বুঝালাম যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আমার ইউনিটের সব সহকর্মী আমাদের এইভাবে। তারপরে সবাই সব কিছু নিয়ে আমাকে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হলো। তো সেটা একটা ঘটনা যে আমার অ্যাটাচমেন্ট এমন পর্যায়ে ছিল, মেজর মঞ্জুর তখন কুতুবছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। আমি দ্বিতীয়বার যখন আবার ইয়েতে যাই আরেকবার, তখন কুতুবছড়ি ক্যাম্পটা অনেক উঁচু, তাই না? আমার মিসেসকে আমি বলেছিলাম যে এই কুতুবছড়ি ক্যাম্পে অন্তত তোমাকে হেঁটে উঠতে হবে। তাই সে কুতুবছড়ি ক্যাম্পে উঠে সেখানে তাকে পেঁয়াজু, আমাদের যে টাইগার পেঁয়াজু খাওয়ানো হয়েছে, সে পেঁয়াজুর কথা এখনো আমার, টাইগার পেঁয়াজুর কথা, আমাদের বিয়ে প্রায় 35 বছর হয়ে গেছে, এখনো মনে আছে। এটা হলো সেই ভিক্টরি টাইগার্স। আর সোমালিয়াতে আপনারা আমাদের কর্নেল জামানের কাছ থেকে শুনেছেন বিস্তারিত। শুধু এটুকু বলবো যে সোমালিয়ার যে যুদ্ধ পরিস্থিতি ছিল, সার্বিক একটা পরিস্থিতি ছিল, এটা কিন্তু ছিল ইউএন মিশন যতগুলো হয়েছে তার মধ্যে এখন হয়তো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এগুলো ছাড়া অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিবেশ ছিল। সেখানে কিলোমিটার 7 বা স্ট্রং পয়েন্ট 7 নামে একটা ক্যাম্প ছিল, মানে 7 রাস্তার, আমি ছিল ওটাই আমি বলছি, কেফো মোস্ট, মানে সোমালিয়ার সবচেয়ে বিপদসংকুল একটা ক্যাম্প ছিল এটা, যেখানে 7টা রাস্তা এসে মিলিত হয়েছিল। এবং সেই ক্যাম্পে ডেল্টা কোম্পানিতে আমাদের মেজর শামশের কমিনি কমান্ডার ছিলেন। পুরোটার সময় ওখানে আমি ছিলাম, আনিস ছিল। এবং আমরা ওখানে যে ব্ল্যাক হক ডাউন যে মুভিটা হয়েছে, এটা পুরো আমরা প্রত্যক্ষদর্শী। অনেক স্মৃতি বলতে গেলে সময় লাগবে। তো সোমালিয়ার একটা অপারেশনে গিয়েছিলাম আমি ক্যাপ্টেন, পেট্রোল লিডার হিসেবে। কেফোর থেকে একটু সামনে একটা হোটেল ছিল, যেখানে একমাত্র আন্তর্জাতিক হোটেল, জার্নালিস্টরা থাকতো, সকল জার্নালিস্ট, ফরেন ডেলিগেশন। হঠাৎ করে একবার মিলিশিয়ারা সেটাকে ঘেরাও করে ফেলল। তখন আমাদের ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হলো তাদেরকে রেস্কিউ করার জন্য। আমি অপারেশনে বিস্তারিত বলবো না, শুধু এটুকু বলবো যে সৈনিকদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যত রকম ট্রলিং থেকে শুরু করে যত রকম ভূমির ব্যবহার, সেদিন আমি দেখেছি যে ভিক্টরি টাইগার্সের সদস্যরা রিয়েলি দক্ষ এই আরবান এরিয়ার যুদ্ধে। এবং আমি পরে শুনেছি এই অপারেশন শুরু থেকে শেষ হয়ে ক্যাম্পে ফেরত আসা পর্যন্ত সকল সৈনিকরা আমাদের জন্য দোয়া করছিল, কারণ এতই বিপজ্জনক একটা মিশন ছিল সেটা। তো আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আমি যখন ইউনিটে জয়েন করি, আমার দ্বিতীয় টুয়াইসি কর্নেল জয়নুল আবেদিন স্যার এখানে উপস্থিত আছেন। স্যারের সাথে আমাদের অনেক স্মৃতি। ভিক্টরি টাইগার্সের 2 জন প্রাক্তন অধিনায়ক, আমাদের লেফটেন্যান্ট জেনারেল নাজিমউদ্দিন স্যার এবং লেফটেন্যান্ট জেনারেল হাসান চলে গেছে। স্যাররা ভিক্টরি টাইগার্সকে কমান্ড করেছেন। স্যার দীর্ঘ সময় 3 বছর খাগড়াছড়িতে। আমার খুব মনের ভিতরে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি ভিক্টরি টাইগার্স কমান্ড করবো। আবার যখন টুয়াইসি হওয়ার সময় হলো, তখন আমার 6 মাসের সিনিয়র একজন ভিক্টরি টাইগার্সে পোস্টিং হয়ে গেল, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, শাহনেওয়াজ স্যার। তো তখন আমি দেখলাম যে আমি যদি এখন ভিক্টরি টাইগার্সে যেতে চাই, এটা কোনোভাবেই সম্ভব না। তখন আমার পোস্টিং হয়
বেঙ্গল দুঃসাহসিক 15 একটা খুব ভালো ইউনিট, এবং সেখানে আমি সিও হিসেবে পাই আমাদের ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি স্যারকে। স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং যেগুলো আমি পরবর্তীতে প্রয়োগ করেছি। ইভেন আমাদের উপ অধিনায়ক ছিলেন স্যার জয়নুল আবেদিন, স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি, কারণ আমরা স্যার যেটা বললো শেখার কোনো শেষ নেই। এবং আমার জীবনে আমি যা কিছু শিখেছি তার মধ্যে অনেক কিছু আমাদের সৈনিকদের কাছ থেকেও শিখেছি। এবং সৈনিকদের যে চাওয়া পাওয়া অফিসারদের কাছে, কমান্ডিং অফিসারের কাছে, ব্রিগেড কমান্ডারের কাছে, জিওসির কাছে, সেটা এই সৈনিকদের সাথে কাজ করতে করতে জেনেছি। এবং আল্লাহ তাআলা যখন যেই র্যাঙ্কে কাজ করার সুযোগ দিয়েছে তখন সবসময় আমার মাথার পিছনে এই জিনিসটা ঘুরতো, যে একটা জিনিস পরে আমার মনে হয়েছে ভিক্টোরি টাইগার্স অধিনায়ক না হয়ে বরং ভালোই হয়েছে। কারণ ভিক্টোরি টাইগার্স অধিনায়ক হলে আমাদের যে একটা প্রত্যাশার মানে ক্রিস ক্রস দুদিক থেকে, এবং আমি হয়তো আপনাদের সাথে কোনো কেউ সৈনিক যদি কোনো ভুল করতো, অন্যায় করতো, কঠোরও হতে পারতাম না, কিংবা যদি অনেক কঠোর হইতাম তখন বলতো স্যার কিভাবে আমাদের উপরে এত কঠোর হইতে পারলো, একসাথে জন্ম, একসাথে খেলাধুলা। তাই পরে ভেবেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নিজের একান্ত কাছের মানুষদের কমান্ড না করাটাই ভালো, দূর থেকে তাদেরকে কাছে পাওয়াটাই অনেক সুন্দর। তো আমি আজকে একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেই যে আমাদের বর্তমানে ইউনিট বান্দরবনে আছে ভিক্টোরি টাইগার্স। গত কয়েক বছরে তারা চিটগং হিল ট্র্যাক্স, ইভেন আমি সিজিএস হিসেবেও তাদেরকে দেখেছি, তারা অনেক অনেক সাকসেসফুল অভিযান পরিচালনা করেছে। বিশেষ করে বান্দরবন থেকে তারা রুমা থেকে, এখান থেকে গিয়ে রাঙামাটি বিভিন্ন জায়গায় তারা অনেক অপারেশন করেছে, কিছু ক্যাজুয়ালিটি হয়েছে, অনেক হয়েছে। ইউনিটটার এখন যে অধিনায়ক আছে অত্যন্ত ভালো, সেই অনুষ্ঠানে আসার খুব তার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারেনি, এসএম সাহেবকে পাঠিয়েছে। এবং ইউনিটের সৈনিকদের সাথে তার একটা অত্যন্ত ভালো যোগাযোগ আছে, তাই না, সব সময়। তা আমরা ভবিষ্যতেও এরকম ভালো ভালো অধিনায়ক পাবো আমাদের ইউনিটে। আমাদের ইউনিটের সকলের জন্য আমরা দোয়া করব, যারা আমাদের ইউনিটের চাকরি করা অবস্থায় বা বিভিন্ন সময়ে শাহাদাত বরণ করেছেন বা প্রয়াত হয়েছেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করব। এবং আমাদের প্রাক্তন এই ইউনিটের প্যারেন্ট অফিসার এবং আমাদের প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মুবিন স্যার অসুস্থ, উনি ক্যান্সারে আক্রান্ত। এখন উনি আমাদের সবার কাছে দোয়া চেয়েছেন। আমরা যার যার অবস্থান থেকে স্যারের জন্য যখনই আমরা আল্লাহর কাছে হাত তুলি, দোয়া করবো আল্লাহ যেন ওনাকে শারীরিক সুস্থতা দান করেন এবং আল্লাহর রহমতের ভিতরে ওনাকে রাখেন। তো আমি আজকের এই যে অনুষ্ঠানটা হলো এবং আমার ধন্যবাদ প্রস্তাবে আবারও আমি দূর দূরান্ত থেকে আমাদের যে প্রাক্তন সহকর্মী, আপনারা দেখলাম জয়পুরহাট, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, এমন কোনো জায়গা নাই, সবাই এসেছেন। অনেকেরই বয়স হয়েছে, শারীরিকভাবে আগের মতো এতটা এনার্জি নাই, তারপরেও সবাই এসছেন এই যে ইউনিটের টানে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সকলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, প্রাক্তন অফিসারদেরকে আপনারা বিভিন্নভাবে যোগাযোগ করেছেন, রিমাইন্ড করেছেন, এবং আমরা সেই জন্য অত্যন্ত কৃতজ্ঞ। কারণ আপনারাই বুঝবেন, আমরা যদি বুকে হাত দেই, আমাদের সকলের জন্য যে একটা আলাদা অনুভূতি, একটা ফিলিংস কাজ করে। তাই আমি অন্যদের সাথে সুর মিলিয়ে বলবো, একবার যেহেতু শুরু হয়েছে, এখন আমরা এই বাৎসরিক যে মিলন মেলা 24-এ যেটা হলো, এটাকে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ জারি রাখবো। আমরা হয়তো কোন সময়ে করলে সবচেয়ে ভালো হয়, কারণ জানুয়ারি মাসটা অত্যন্ত ব্যস্ত সময়, সবার বিয়ে শাদী বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা ঠিক করব। এবং আমাদের ফিদা এখন নেই, ও যেটা বলেছে যে আমাদের একটা ফাউন্ডেশন বা একটা তহবিল গঠন করা, যার মাধ্যমে আমরা যারা আমাদের মধ্যে আর্থিকভাবে একটু অসুবিধায় থাকবে বা শারীরিক অসুস্থ থাকবে, তাদেরকে যেন আমরা সহায়তা করতে পারি, সেটা আমরা আগামী পুনর্মিলনের আগেই আমরা আলাপ আলোচনা করে আমরা ঠিক করব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে সহায় থাকুন, আল্লাহর রহমতের ভিতরে আমাদেরকে রাখুন। আমাদের ইউনিট ভিক্টোরি টাইগার্স সেনাবাহিনীর সর্বশ্রেষ্ঠ ইউনিটের মধ্যে একটা, এবং সেই ইউনিট যেন সবসময় নিরাপদ থাকে, ইউনিটের সকল সদস্য
ভিক্টরি টাইগার্সের মতো শৌর্য বীর্য ধারণ করে যেন ভবিষ্যতেও সেনাবাহিনীর ভিতরে এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভিতরে তাদের মান ধরে রাখতে পারে, সেই দোয়াই আমরা আল্লাহ তাআলার কাছে করছি। আর কোনো বাকি আছে? সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।